মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ভেতরে আসুন। ধন্যবাদ। বসুন। ধন্যবাদ। নাম? ধন্যবাদ। না না, আগে জয়দেব পাল। বয়স? সরকারি বার্থ সার্টিফিকেট অনুযায়ী। আপনি ডাক্তারের কাছে এসেছেন, সেটা খেয়াল নেই? অরিজিনাল বয়সটা বলুন। 52। বয়স 52। কি করেন? কি করি মানে? হ্যাঁ না, মানে কি আবার করব? আর 5টা লোক যা করে আমিও তাই করি। আমি জিজ্ঞেস করছি কাজকর্ম কি করেন, মানে চাকরি, পেশা? বুঝেছি। কিন্তু মানে অসুখ সারানোর জন্য পেশা জানাটা কি খুবই জরুরি? আলবাত জরুরি। ও, যা জিজ্ঞেস করছি তার সঠিক উত্তর না দিলে আমি কিন্তু চিকিৎসা করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। আমি ফ্রিল্যান্সার। কোন ফিল্ড? হ্যাঁ, আগে ছবি টবি আঁকতাম। ওই 2-1টা যে তার মধ্যে বিক্রি টিক্রি হতো না এমন নয়, কিন্তু এখন আর ইচ্ছে টিচ্ছে করে না আর কি, বুঝলেন? এখন ওই সিনেমায় টুকটাক কাজ টাজ করি, যখন যেমন পাই আর কি। আই সি। তা কি করেন সিনেমায়? অভিনয়? অভিনয় ছাড়া আরো অনেক কিছু করার থাকে তো সিনেমায়। এই ক্যামেরার সামনে পেছনে দুদিকেই। আমি ওই ক্যামেরার পেছনেই টুকটাক। আচ্ছা, ঠিক আছে। ফ্রিল্যান্সার। হ্যাঁ, এবার বলুন তো আপনার সমস্যাটা কি? বিশেষ কিছু নয়, বুঝলেন, শুধু শরীরটা কিছুদিন হলো ভালো যাচ্ছে না। সে তো বুঝতেই পেরেছি, না হলে আর ডাক্তারের কাছে আসবেন কেন? আর একটু স্পেসিফিক করে বলুন কি হয়েছে। কি যে বলি ডাক্তারবাবু, সারাদিনই না মানে শরীরটা আমার কেমন যেন ম্যাজ করে, বুঝলেন? তারপরে এই ধরুন বিকেলের দিকে নিয়ম করে গা গুলোয়, তারপর সকালবেলা এই সকাল থেকে একবারে মাথা ধরে থাকে। আর পেটের বাঁ পাশে মানে এই নিচের দিকটায় প্রায় একটা নয় মানে ওই চাপা ব্যথা হতে থাকে। আচ্ছা, আপনি ওখানে শুয়ে পড়ুন। এখানে? ওভাবে নয়, তাহলে আপনি এইখানে শুয়ে পড়ুন দেখি। আচ্ছা, হ্যাঁ, শুয়ে পড়ুন। হ্যাঁ, সোজা হয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ, ঠিক আছে। এইখানে ব্যথা? এখানে না, এখানে দেখি জিভটা বার করুন দেখি একবার। আরো বড় করে। দেখি। আরে বাবা, এত জোরে টিপলে এমনি তো ব্যথা লাগবে। আরে দূর মশাই, এত ছটফট করছেন কেন? ডাক্তার বাবু, বলি কি বুঝলেন? সবই বুঝেছি। বলি, দিনে কপেক করে ঢালা হয় গলায়? তা খুব বেশি নয়, মানে এই ধরুন না। দেখুন, পেশেন্টের ফালতু অজুহাত শোনার সময় আমার কাছে মোটেই নেই। যা দেখলাম, লিভারের হাল তো একবারে লেবানন করে ফেলেছেন, আবার বলছেন খুব বেশি নয়। আহা, রাগ করছেন কেন ডাক্তারবাবু? দেখুন, ওটা তো ফিগার অফ স্পিচ, তাই না? রোজ তো আর একই পরিমাণ খাই না, তাই গত 5 বছরে মদের খাতে মোটামুটি কতটা ব্যয় হয়েছে সেই হিসেবটা ভেবে দেখে মদের দামের ওঠা পড়া ধরে সেখান থেকে অ্যাভারেজ বের করে তার সঙ্গে গত 5-6 মাসের অ্যাভারেজকে ট্যালি করে তারপর সেটাকে একটু কমিয়ে একটা সম্মানজনক পরিমাপ, মানে যাতে আপনার দাবরানি কিঞ্চিত কম শুনতে হয় আর কি। যাই হোক, সেইটা হিসেব করে তার সঙ্গে গত 1 সপ্তাহে কতটা খেয়েছি সেটা মনে করে তাকে আবার 7 দিয়ে ভাগ করে একটা ঠিকঠাক জবাব দিতে যতটা সময় লাগবে ততক্ষণ আপনি আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকবেন। তাতে আপনার অ্যাংজাইটি আর আমার প্যালপিটেশন তুই তো বেড়ে যাবে, তাই না? তাই মাঝখানে ওইসব বলে ফাঁকা জায়গাটা ভরাট করে মনে মনে অ্যাভারেজটা কষছিলাম আর কি। বটে, তা অ্যাভারেজটা কত বেরোলো শেষ পর্যন্ত? এই ধরুন না 2, 3, 4 বা 5। থাক, আর বলতে হবে না, এবার আপনি ধরুন। কি ধরবো স্যার? আরে আপনার প্রেসক্রিপশন। আচ্ছা, স্যার বলছি ওষুধটা?
ওষুধ একটাই, মদ খাওয়া আপনাকে ছাড়তে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে বলছি পুরোপুরি? আলবাত, মদ কি ওরকম আধা আধি ছাড়া যায় নাকি? দেখুন জয়দেব বাবু, এই দণ্ডে যদি মদ একেবারে বন্ধ না করেন তাহলে কিন্তু স্বয়ং ঈশ্বর এসেও আপনাকে বাঁচাতে পারবে না, এটা বলে রাখলুম। এবার আসুন। আচ্ছা। শুনছেন তারাপদ রায়ের রচনা অবলম্বনে দুই মাতালের গল্প। তার মাতাল সমগ্র বই থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। কৃত্তিবাস গোষ্ঠীর অন্যতম কবি তারাপদ রায় তার কর্মজীবনে ছিলেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী। রম্য রচনার ক্ষেত্রে বাংলা সাহিত্যে তাঁর জুড়ি মেলা ভার। তাঁর সৃষ্ট জনপ্রিয় দুই মদ্যপ জয়দেব ও মহিমাময়ের বিচিত্র কীর্তিকলাপের কথা উঠে এসেছে এই মাতাল সিরিজের বিভিন্ন গল্পে। তাহলে শুনতে থাকুন দুই মাতালের গল্প। পার্ক স্ট্রিটের পানশালায় দুই বাল্যবন্ধু রোজকার মতো বসে গল্প করছে। একে সুবিধা মতো পানালাপ বা প্রাণালাপ যা ইচ্ছে বলা যায়। সে যাই হোক, গল্প শুরুর আগে এদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিতে পারলে এই ঝাঁঝালো তরল পান করা সহজ হবে। একজনের পরিচয় আপনারা একটু আগেই পেয়েছেন। চোখে মোটা কাঁচের চশমা, এক মাথা এলোমেলো সাদা কালো চুল, গালে জুলপির নিচে একটা লাল তিল নিয়ে টেবিলের ডান পাশে বসে যিনি এইমাত্র এক চুমুকে পুরো গ্লাসটা সাফ করে ফেললেন, তিনি হলেন জয়দেব পাল। তবে আমার ডান দিকে না আপনার ডান দিকে এই ধরনের আধ্যাত্মিক প্রশ্ন করে আমাকে দয়া করে বিব্রত করবেন না। জয়দেববাবুর মুখোমুখি উল্টো দিকে চেয়ারে বসে আছেন মহিমাময়। এর পদবীর প্রয়োজন নেই, মহিমাময়ই যথেষ্ট। এইরকম নামের খুব বেশি লোক আপনি পাবেন না। ওর মহিমা বুঝতে খুব বেশি অপেক্ষাও আপনাকে করতে হবে না। মহিমাময়ের হাতেও গেলাস, মৌতাতের ছোঁয়া দুজনেরই লেগেছে। মহিমাময় নেশাতুর গলায় জয়দেববাবুকে বললেন, এবার থাম দেখি। আরে গাঁটের কড়ি খরচা করে ডাক্তার দেখিয়ে এলি, তার নির্দেশটা অন্তত কিছুদিনের জন্য শোন। এই বাজে বকিস না তো মহিমা। কেন বাজে বকিস না। আরে কেন? আচ্ছা, একটা কথা কোনোদিন ভেবে দেখেছিস কি? কি কথা? পৃথিবীতে যত বুড়ো মাতাল আছে তার চেয়ে অনেক কম আছে বুড়ো ডাক্তার। আচ্ছা, বুড়ো মাতালের থেকে কম বুড়ো ডাক্তার? অতএব এই মদের ব্যাপারে ডাক্তারের পরামর্শ আমি নেব না। আরে বাবা, ডাক্তারের কথা ছাড়, আমার কথাটা তো অন্তত শোন। তোর কথা শুনে মদ ছেড়ে দেবো? হ্যাঁ ওরে, আমাদের মদ্যপ্রাশন একই দিনে। হ্যাঁ, বয়স 50 পেরোতে না পেরোতে সে কাহিনী ভুলে গেলি? আরে না না, ভুলতে যাবো কেন? তবু এটা তো একটা সিরিয়াস ব্যাপার, তাই না? দেখ, গুরুজনদের কথা কিন্তু শুনতে হয় জয়দেব। হ্যাঁ, গুরুজন? হ্যাঁ। তুই? আরে হ্যাঁ, ওই নেবুতলা করোনেশন বয়েজ হাই ইংলিশ স্কুলে সেই ক্লাস 3 থেকে দুজনে এক বেঞ্চে ঘষতেছি। হ্যাঁ, আবার বলে গুরুজন। আরে বাবা, সে ঘষটালেও আমার এখন 53 চলছে। হ্যাঁ, আর তোর 52। ওই হলো, ওই যাহাই 52 তাহাই 53। আরে 52 নয়, 52। এই যে ঠিক আছে ঠিক আছে। আরে মোটেই তা নয়। যখন তোর বয়স ছিল 1, আমার বয়স ছিল 2। হ্যাঁ, তার মানে এক সময় আমার বয়স তোর বয়সের ডাবল ছিল। হ্যাঁ, তোরও কিন্তু এই কথাটা ভুললে চলবে না। আচ্ছা। আর তাছাড়া বেসরকারি হলেও আমার তো না হয় একটা তাও চাকরি আছে, কিন্তু তোর তো জ্বালালে একেবারে আমার। এই দাঁড়া, তুই এক্ষুনি বোঝাচ্ছি। কি বোঝাবি রে? কি বোঝাবি? জয়দেব পকেট থেকে একটা আধুলি বের করে কাঁচের টেবিলের ওপর ঠক 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 করে ঠুকতে লাগলেন। মহিমাময়ের মনে জয়দেবকে বাধা দেওয়ার ইচ্ছে জাগলো, কিন্তু পয়সা দিয়ে কেনা আড়ষ্টতা তখন তার শরীরে জাঁকিয়ে বসতে চাইছে। তাই হয়তো বাধা দিতে গিয়েও দিলেন না। এদিকে বিয়ার আর দেখা নেই। অধৈর্য জয়দেব এখন দুহাতে দুটো আধুলি নিয়ে দ্রুত লয় টেবিলের কাঁচের ওপর বাজাচ্ছেন।
কাঁচটা ভেঙে যেতে পারে এই আশঙ্কায় অবশেষে বেয়ারা এলো। তার দু হাতে দুটো পূর্ণ গেলাস, তার একটা জয়দেবের সামনে আর অন্যটি মহিমাময়ের সামনে নামিয়ে দুই পরিচিত কাস্টমারকে ছোকরা বেয়ারাটি বলল, কি হলো স্যার, আজ এত ধীরে সুস্থে যে? টেবিলে তো আদুলি শব্দ শুনতেই পাচ্ছিলাম না। শরীর টরীর সব ঠিক আছে তো? আরে না না, দেরি কোথায়, সবে তো কলির সন্ধে ব্রাদার। এই তো, একেই বলে স্পিরিট। যাই হোক, আপনারা চুমুক লাগান। হ্যাঁ, আমি পরে গ্লাসগুলো নিয়ে আসি। একদম একদম, যাও যাও যাও। আরও এক গেলাস, তারপর আরও এক গেলাস। তরল বুদবুদময় পানীয়ের দ্রুত স্রোতে ভেসে চলল রাতের প্রহর। রাত কটা বাজলো কে জানে, কি আর খেয়াল রাখছি। এ তো রোজকার ঘটনা। প্রথমে জয়দেব বেশি পান করে ফেলেন, আর মহিমাময় একটু ভেবে চিনতে টেনে টুনে খান। তারপর কিছুটা ওজোর আপত্তি ইত্যাদির পর মহিমাময় ধাতস্থ হন। তখন তিনিও দ্রুত গতিতে পান করতে থাকেন। আস্তে আস্তে গ্লাসের দৌড়ে তিনি জয়দেবকে ধরে ফেলেন। তারপর দুজনেই সমান সমান, কানায় কানায়। এই সমতাটা আসে রাত 12টা নাগাদ। এটাই লাস্ট অর্ডার স্যার, আর এই হলো বিল। দোকানের সামনের ঝাঁপ পড়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেল। ঝাঁপ পড়ে গেছে। নিজের পাত্র শেষ করে মহিমাময় জয়দেবের উদ্দেশ্যে বললেন, এই যে বাবা গীত গোবিন্দ, এইবার গাত্রোত্থান করলে আমি এই পানশালা এবং বাকি সব শালা কৃতার্থ হয়। এই 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 চ চ, উঠে পড় উঠে পড় উঠে পড়। এই, এই, আমার কাঁধে ভর দে। এই, চল। বলো মা তারা দাঁড়াই কোথা, আরে বলো মা তারা দাঁড়াই কোথা। এই জয়দেব কোথায় দাঁড়াই বলতো ভাই? আশেপাশে কোথাও কিঞ্চিত টলতে টলতে দুই ছায়ামূর্তি জয়দেব ও মহিমাময় পিছনের দরজা দিয়ে প্যাসেজে বেরিয়ে উল্টো ঘুরে পানশালা থেকে রাস্তায় এসে পড়লেন। রাস্তার খোলা হাওয়ায় রোজকার মতো মহিমাময়ের মন বেশ চাঙ্গা হয়ে উঠল। রাতের শহর পুরো ঘুমন্ত মোটেও বলা যায় না, টুকটাক গাড়ি ঘোড়া চলছে। শহর যেন নিদ্রা যাওয়ার নাম করে বিছানায় আধশোয়া হয়ে চলচ্চিত্র চঞ্চরি পড়ছে। কিন্তু অভ্যাসবশত বাড়ির পথ ধরার আগে বিদায় জানাতে গিয়েই মহিমাময় বুঝতে পারেন আজকের ব্যাপারটা একটু গোলমেলে। পানশালার বাইরে বেরিয়ে আসার কিছুক্ষণ আগে থেকেই জয়দেব বেশ চুপচাপ ছিলেন। হঠাৎ রাস্তায় বেরিয়ে এসে পেটে হাত দিয়ে বসে পড়লেন। কোথায় দাঁড়াই? এই এই কি হলো? এই জয়দেব, এখানে বসে পড়লি কেন? আরে দুঃশালা, পেটে যন্ত্রণা করছে। এই বিষয়টাকে তো কিছুতেই বাগে আনতে পারছি না রে শালা। এই দাঁড়া দেখছি। এইরকম অবস্থায় খুব বিহ্বল হয়ে পড়েন মহিমাময়। তার চিরকালের স্বভাব হলো সমস্যা থেকে যথাসম্ভব দূরে থাকা। যদি কখনো সমস্যা ঘাড়ে এসে পড়ে তিনি সঙ্গে সঙ্গে বসে পড়েন, কোনো চেষ্টাই করেন না উদ্ধার পাওয়ার। আজও তাই করতেই যাচ্ছিলেন মহিমাময়। জয়দেবের পাশে নিজেও পেটে হাত দিয়ে বসতে যাচ্ছিলেন, কিন্তু সে কাজে বাধা পড়ল। পেছন থেকে কে একজন জামার কলার ধরে মহিমাময়কে আটকালেন। এই বেটা, করিস কি মাঝে রাতে ফুটপাতে বসতে যাচ্ছিস কেন? এই কলার ধরে টানছিস কে? এই ফুটপাত কে ওর বাপের নাকি? ও বাবা, নন্দ, এ নন্দ তুই কোত্থেকে উদয় হলি রে? হ্যাঁ, আজ আমাদের সঙ্গে বসলি না যে বড়? হ্যাঁ, এই কোথায় ছিলি বল, সত্যি করে বল। এই তো পাশেরটাতেই। ও
অফিসের এক বন্ধু জোর করে টেনে নিয়ে গেল। ও বাবা, কিন্তু মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে তুই বা কি করছিস? আরে ধুর সারা, কি আর করবো, বাড়ি এর জন্যই তো বেরোলুম। কিন্তু দেখ না, এই জয়দেবটা কেমন যেন একটা করছে। এক হাতে পেট চেপে ধরে হাঁটু দুটোর মাঝে মুখ গুজে অদ্ভুতভাবে ফুটপাতে বসে আছেন জয়দেব। নন্দ একবার কয়েক মুহূর্তের জন্যে তাঁর দিকে দৃকপাত করে মহিমাময়কে বললেন, মাঝে মধ্যেই তো এরকম হচ্ছে দেখছি। ডাক্তার দেখানো হয়েছে? আরে ডাক্তার তো দেখিয়েছে বলছে, কিন্তু ডাক্তারের কথা শুনলে তবে তো। কি বলছে ডাক্তার? আর নতুন কথা আর কি বলবে। এ না রে, এই মদ খাওয়াটা আমাদের জয়কে এবার ছাড়তেই হবে। আরে বাবা, মদ খাওয়া ছাড়তে বললেই তো ছাড়া যায় না, ওটা ছাড়াতে হয়, সেজন্য আলাদা ডাক্তার আছে। এই ভূত ছাড়ানোর ওঝা হয় শুনেছি, তো মদ ছাড়ানোরও ডাক্তার আছে? হ্যাঁ, এ বলিস কি রে? এই প্রজাতিটার নাম তো আমি আগে কখনো শুনিনি। সে আর শুনবি কোত্থেকে? হ্যাঁ, তুই তো খোঁজ খবর কিছু রাখিস। আরে এই এই যে ট্যাক্সি, রোককে রোককে। কথা বলতে বলতেই নন্দবাবু একটা ট্যাক্সি ধরে ফেললেন। তিনি মহিমাময়কে ভেতরে ঠেলে দিয়ে জয়দেবকে সাবধানে দাঁড় করিয়ে সামনে এগিয়ে ট্যাক্সির মধ্যে যেন ঢেলে দিলেন। অবশেষে নিজে উঠে পড়ে নন্দ বললেন, চলিয়ে সর্দারজি। শোন মহিমা, আগে জয়দেবকে নামাবো, আচ্ছা, তারপরে নামবো আমি, সব শেষে তুই, বুঝলি? মহিমাময় মুখে শুধু হুম বললেও জবাবটা ততটাও ছোট নয়। এই যেন উত্তর নয়, উত্তর মেরুর হিমশৈল। মহিমাময়ের এই ছোট্ট হুমের পেছনে প্রস্তুতিটা ছিল এই রকম। তার মানে পুরো ট্যাক্সি ভাড়াটাই আমাকে মেটাতে হবে। নন্দ শালাটা চিরকাল এইরকম, একে মাতাল তাই কৃপণ। এমনিতে লোক খারাপ না হলেও এইরকম সোনার পাথর বাটি কম্বিনেশন সাধারণত দেখা যায় না। যাকে কি আর করা যাবে, বন্ধু যখন। এই জয়, জয়দেব, তুই ঠিক আছিস তো? নন্দর প্রশ্নে আড়ষ্ট জীব আর পেটের যন্ত্রণা সামলে জয়দেবের মুখ দিয়ে কতগুলো অর্থহীন শব্দ অস্ফুটে বেরিয়ে আসে। নন্দ আর মহিমাময়ের কথোপকথনে তখন অবধারিতভাবে উঠে আসে সেই মদ খাওয়া ছাড়ানোর ডাক্তারবাবুর কথা। এই হ্যাঁ রে নন্দ, এই ট্যাক্সিতে উঠতে উঠতে তুই কি যেন একটা বলছিলি, এই নেশার ভূত ছাড়ানো ওঝা, এই না না ওঝা নয়, এই ডাক্তারবাবুর কথা, এই এরকম কি সত্যি সম্ভব? হ্যাঁ, আলবাত সম্ভব। হ্যাঁ, আর উনি যে সে ডাক্তার নন, বুঝলি? ইনি হলেন ডাক্তার মল্লিক। ওরে বাবা, দীর্ঘদিন মার্কিন মুলুকে থেকে মাতলামি ছাড়ানোয় সিদ্ধহস্ত হয়ে এই মাত্র কয়েক মাস আগেই দেশে ফিরেছেন। ওই শালা, এই সত্যি তো যে সে ডাক্তার নয়, একেবারে ডাক্তার সাহেব। তাহলে আর বলছি কি, গা থেকে মার্কিনি গন্ধ এখনো মুছে যায়নি। 100% ট্রাস্টেড অ্যান্ড টেস্টেড। ডাক সাইটে মার্কিনি মাতালদের তিনি বলে বলে সচ্চরিত্র সাধু পুরুষে রূপান্তরিত করিয়েছেন। এখন দেশে ফিরে এসে ওই বেহালায় ঠাকুর পুকুরের কাছে কোথায় যেন একটা নৈশ সেবা সদন চালু করেছেন। নৈশ সেবা? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কেন এই নৈশ সেবা কেন? এই উনি কি রাত্রিবেলায় ছাড়া পেশেন্টদের? আরে না 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 না, এ নৈশ সে নৈশ নয়, মানে ওই রাত্রিকালীন তো একেবারেই নয়। তাহলে এখানে নৈশ মানে হচ্ছে নেশা সংক্রান্ত। নেশা? ও, তার মানে শুধু মদ নয়। ঠিক ধরেছিস। গাঁজা, ভাং, আফিম, চরস, কোকেন, হেরোইন, সাদা, সবুজ, লাল, যত রকমের নেশা আছে সব, সেই সঙ্গে মদের নেশা, এমনকি সিগারেটের নেশা পর্যন্ত ওই নৈশ সেবা সদনে নির্মূল করে সারানো হয়। ও বাবা, আচ্ছা তাহলে এক্ষেত্রে নেশাখোরের করণীয় কি? কিছুই না,
মাত্র 15 দিন থাকতে হবে ওই সেবা সদনে। ও বাবা, 15 দিন নিয়মিত শয়ন, বিশ্রাম ও আহার, সেই সঙ্গে সামান্য কিছু ওষুধপত্র আর মানসিক চিকিৎসা। ওই মানসিক চিকিৎসাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগীর মাথায় তার নেশার বস্তুর বিরুদ্ধে ভয়াবহ চিন্তাধারা প্রবেশ করিয়ে দেওয়া হয়। ভয়াবহ? ধর যে গাঁজাখোর, এই চিকিৎসার পর থেকে তার গাঁজার কলকের আগুন দেখলেই ভিসুভিয়াসের অগ্নুৎপাতের কথা মনে হবে। ওরে শালা! যে মাতাল, এরপর মদের বোতল দেখলেই তার নোয়ার সেই মহাপ্রলয়ের প্লাবনের কথা স্মরণ হবে। তখন নেশার বস্তু দেখেই সকলেই থর 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 করে কাঁপবে, যেন মৃগীর রোগী। ডাক্তার মল্লিকের চিকিৎসার এমনই মহিমা, বুঝলি মহিমা? মহিমা, আরে এই মহিমা। মহিমাময় অনেক কষ্টে নেশার ঘোর উপেক্ষা করে বারবার চোখ কচলাতে কচলাতে জানলা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রয়েছেন। নন্দবাবুর নৈশ সেবা সদনের মার্কিন মুলুক ফেরত ডাক্তার মল্লিকের দীর্ঘ গুণকীর্তন শেষ হয়ে যাওয়ার পরেও ট্যাক্সিটা জয়দেবের বাড়ির কাছে পর্যন্ত পৌঁছল না। মহিমাময়ের মনে হচ্ছে হয় ট্যাক্সিওয়ালা রাস্তা ভুল করেছে, না হয় ইচ্ছে করেই ঘুরপথে যাচ্ছে। দ্বিতীয়টাই হওয়া স্বাভাবিক, কারণ পার্ক স্ট্রিটের মধ্যরাত্রের এমন কোন ট্যাক্সিওয়ালা আছে যে জয়দেবের বাড়ি চেনে না? তাছাড়া গাড়িতে ওঠাই স্তক, ড্রাইভার তো একবারও জিজ্ঞেস করেনি কোথায় যেতে হবে। না না না, অবিলম্বে বিষয়টার দিকে নজর দেওয়া উচিত। এই যে শুন রহে হ্যায়, এই সর্দারজি, আরে ও সর্দারজি। চিরদিনই মত্ত অবস্থায় ট্যাক্সি ড্রাইভারকে মহিমাময় কোনো এক অজ্ঞাত কারণে সর্দারজি বলে সম্বোধন করেন। আজও তার ব্যতিক্রম হলো না। তিনি বেশ উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, अरे ओ सरदार जी, इस जयदेव बाबू का भाषा आप नहीं जानते हैं क्या? जानेगा क्यों नहीं, बहुत जानता है। একেই বোধহয় বলে পার্শ্ব প্রতিক্রিয়া। মহিমাময়ের সর্দারজি সম্বোধন এবং হিন্দি বুলির ধাক্কায় নিপাট বাঙালি ট্যাক্সি ড্রাইভারের মুখ থেকেও হিন্দি বেরিয়ে এলো। তারপর অবশ্য সামলে নিয়ে তিনি পরিষ্কার বাংলায় বললেন, আগে জয়বাবু বাসায় যাওয়ার আগে 3-4 পাক হাওয়া খেয়ে নেন, তাতে ওর কষ্ট কম হয়, মনে ফুর্তি আসে, আর বাড়ি ফিরতেও কোনো অসুবিধা হয় না। আজ 2.5 পাক হয়ে গেছে, আর 1.5 পাক দিলেই মনে হচ্ছে ঝামেলা মিটে যাবে। হ্যাঁ, আরো 1.5 পাক? সর্বনাশ করেছে। এই জয়দেবের 4 পাক, তারপর নন্দর কয় পাক কে জানে, তার উপরে নিজের বাড়িতে যাওয়া। উফ, আজ কত টাকার বিল যে উঠবে কে জানে। তবে এই ট্যাক্সির মিটারগুলো 99 টাকা 75 পয়সার বেশি বিল ওঠা সম্ভব নয়। এটাই আর রক্ষে। নন্দবাবু 3 পাকের মাথায় একটা মোড়ের কাছে এসেই হঠাৎ চেঁচিয়ে উঠলেন, এই রক্ষে রক্ষে, এই এখানে বেঁধে বেঁধে। গাড়ি থামতেই দ্রুত নেমে পড়লেন নন্দ। তারপর গাড়ির জানলা দিয়ে মুখ গলিয়ে মহিমাময়কে বললেন, শোন, এখান থেকে আমার বাড়ির দিকে একটা শর্টকাট আছে, আমি যাচ্ছি। ও আচ্ছা, তুই জয়দেবকে সাবধানে বাড়িতে নামিয়ে দিস। হ্যাঁ আর হ্যাঁ, নৈশ সেবা সদনের কথাটা ভুলিস না যেন। আচ্ছা চলি। গুড নাইট ব্রাদার। গুড নাইট ভাই। এই চলিয়ে সর্দারজি, চলিয়ে। নন্দবাবুকে নামিয়ে ট্যাক্সিটা মহিমাময় এবং জয়দেবকে নিয়ে চলে গেল। জয়দেবকে নামিয়ে দিয়ে মহিমাময় নিজের বাড়ির সামনে এসে নেমে দুরু দুরু বুকে জিজ্ঞেস করলেন, এই কত হলো তাহলে সর্দারজি? আগে 87 রুপিয়া হয়েছে। বাপরে, 87? হ্যাঁ, আজ আর কি করা, এই যে এই নাও 100 টাকার নোট। প্রায় 9.5 সেকেন্ড অপেক্ষা করার পরেও যখন ড্রাইভার কোনো টাকা ফেরত দিল না, তখন মহিমাময় সামান্য রাগ এবং কিছুটা অস্বস্তি মনে চেপে রেখেই বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাকি 13 টাকা তোমার বকশিস, যাও। ধন্যবাদ স্যার, আমি তাহলে আসি। হ্যাঁ
আর হ্যাঁ, ভালো কথা, কি কথা? জয়বাবুকে ডাক্তারটা তাড়াতাড়ি দেখিয়ে নিন স্যার, গতিক ঠিক সুবিধের ঠেকছে না। একে জয়দেবের পেটের ব্যথার কারণে ট্যাক্সির ভাড়া বাবদ 100 টাকা গচ্চা গেল, তার উপর আবার শেষ বেলায় সহমর্মী ড্রাইভারের জয়দেবের চিকিৎসা করানোর কথা মনে করিয়ে দেওয়াতে মহিমাময়ের মনের মধ্যে একটা রাগ, দুঃখ এবং অভিমান মেশানো অনুভূতি হাত পা ছুঁড়ছিল। তাই তিনি নৈশ সেবা সদনের কথা মোটেই ভুললেন না, বা বলা উচিত নিজেকে ভুলে যাওয়ার সুযোগই দিলেন না। বাড়িতে ঢোকার পথেই মনে মনে সিদ্ধান্ত নিলেন, না, এইভাবে রোজ রোজ কিছুতেই চলতে পারে না। এই ব্যাপারটা একটা ফয়সালা চাই, আর সেটা অবিলম্বে চাই। আগামীকাল রোববার আছে, সপ্তাহে একটাই ছুটির দিন, কালই কিছু একটা ব্যবস্থা করতে হবে। রাতটা কোনো মতে কাটিয়ে আর কাল বিলম্ব না করে রবিবার সকাল সকাল মহিমাময় জয়দেবের বাড়ি পৌঁছলেন। এই জয়দেব আছিস নাকি রে? আরে বেটা জয়দেব, সুচন্দ্রা, আরে কোথায় গেলে তোমরা? কে? ও মহিমাদা, আসুন আসুন। আপনার বন্ধু কিন্তু ঘুমোচ্ছে। ও, কাল রাতে তো অনেক দেরি করে বাড়ি ফিরলো। আরে হ্যাঁ, আমি তো ওকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেলাম। তা এখন শরীর কেমন আছে ওর? হ্যাঁ, ওই পেটের ব্যথাটা। কথা বলতে বলতেই মহিমাময় বসার ঘরে একটা চেয়ার টেনে বসলেন। বাল্যবন্ধু স্ত্রী সুচন্দ্রাকে মহিমাময় নাম ধরেই ডাকেন। সুচন্দ্রা রান্নাঘরে কাজ করতে করতে জবাব দিলেন, আপনি একটু বসুন মহিমাদা, আমি হাতের কাজটা শেষ করেই আসছি। আরে হ্যাঁ হ্যাঁ, কাজ তুমি সেরে এসো, আমি বসছি। আচ্ছা বলছি, জয়দেবের শরীরটা এখন একটু ভালো তো? ভালো মানে ওই একই রকম। পেটের ব্যথাটা তো আর সবসময় হয় না, তরল একটু বেশি ঢুকলে তখনই শরীরটা জানান দেয়। কাল রাতে বিছানায় শুয়ে অনেকক্ষণ ব্যথায় ঘুমোতে পারেনি। ইস, আরে। সুচন্দ্রা রান্নাঘর থেকে বসার ঘরে এসে উপস্থিত হলেন, হাতে চায়ের কাপ আর প্লেটে কিছু ঝাল কচুর চিপস। সেসব মহিমাময়ের সামনে নামাতে নামাতে সুচন্দ্রা বললেন, সকালে তো নন্দদাও এসেছিলেন আপনার বন্ধুর খোঁজ নিতে। ও তাই নাকি? তো কি বললো সে? ওই তো বলছিলেন কি সব ওই নেশার চিকিৎসার নাকি ডাক্তার আছে বেহালার দিকে। তবে মহিমাদা, আমার কিন্তু এসবে একদম বিশ্বাস হয় না। হ্যাঁ, প্রথমে তো আমারও বিশ্বাস হচ্ছিল না, তারপর শুনলাম এই অল্প কয়েকদিনেই বিদেশ থেকে ফিরে সেই সাহেব ডাক্তারবাবু নাকি নেশার একেবারে দুর্ধর্ষ দুশ্মন হয়ে উঠেছেন। হ্যাঁ, যা চিকিৎসা করছেন পুরো ম্যাজিক। ম্যাজিক না ছাই? সত্যি করে বলুন তো মহিমাদা, আপনি এসবে বিশ্বাস করেন? আমি মানে আমার তো মনে হয় এসব নিতান্ত টুকটাক জাতীয় চিকিৎসা। আচ্ছা, আপনার বন্ধু ছাইপাশ খাওয়ায় আপনিও তো সেই কবে থেকেই সঙ্গ দিচ্ছেন। আপনিই বলুন, মাত্র 2 সপ্তাহ সেবা সদনে বাস করলেই ওনার এতদিনের জটিল নেশার হাত থেকে ছাড়া পাওয়া আদৌ সম্ভব? মহিমাময় মোটামুটি ঠিক করেই এসেছিলেন আজ একটা এসপার ওসপার করতেই হবে। প্রত্যেক দিন মদ খেয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ বন্ধুকে বাড়ি ছাড়ার ট্যাক্সি ভাড়া উনি দিতে পারবেন না। এমনিতেই মূল্যবৃদ্ধির প্রভাবে শ্বাসরুদ্ধ হওয়ার জোগাড়। কিন্তু চক্ষু লজ্জার মাথা খেয়ে সে কথা তো আর বন্ধুর বউকে বলা যায় না। তার বদলে উনি গম্ভীর মুখ করে বললেন, না দেখো সুচন্দ্রা, আমি জয়ের ছেলেবেলার বন্ধু, আমি কি ওর খারাপ চাইবো? শোনো, আমি বেশ ভালো করেই খোঁজ নিয়ে দেখেছি, বুঝলে। এ হলো গিয়ে একেবারে অমোঘ আমেরিকান চিকিৎসা। হ্যাঁ, এমনকি রাশিয়ায় পর্যন্ত এখন এই চিকিৎসায় হাজার হাজার লোক নাকি ভদকা খাওয়া ছেড়ে দিচ্ছে। ভাবতে পারছো? হ্যাঁ, কিন্তু নন্দদা যে বললেন কালকেই প্রথম আপনাদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে ওনার, এক রাতের মধ্যে এত সব খবর আপনি বের করলেন কোথা থেকে? হ্যাঁ,
হ্যাঁ মানে মানে ওই কালকেই তো মানে কালকে নন্দ বলেছিল বটে সব সবিস্তারে, কিন্তু গত কয়েকদিন ধরেই তো এই বিষয়ে আমাদের মধ্যে নানা রকম কথাবার্তা চলছিল। আরে ওই তো বললো আমাদের, না মানে আমাদের নয়, তোমার ওই নন্দরই এক দুঃসম্পর্কের শালা, বুঝলে? মাত্র 1 সপ্তাহের চিকিৎসাতেই 40 বছরের গাঁজার নেশা একেবারে বন্ধ করে দিয়েছে। এখন সে দুবেলা শুধু 2 গেলাস করে দুধ খায়। নেশার জিনিস বলতে নেহাতি সারাদিনে কয়েকটা গুন্ডি পান। কি জানি বাবা, আপনারা ওর বাল্য বন্ধু, আপনারা নিশ্চয়ই ওর খারাপ কিছু ভাববেন না। না না, কিন্তু আমার তো এখনো কেমন যেন বিশ্বাস হচ্ছে না মহিমাদা। আচ্ছা, জয়দেবের সঙ্গে কি তোমার এই বিষয়ে কোনো কথাবার্তা হয়েছে নাকি? না, শুধু তো আমরা চাইলেই হবে না, সমস্যাটা যার তাকে তো আগে রাজি হতে হবে, বলো? শেষে গিয়ে যদি ওই বেঁকে বসে তখন তো আবার। আপনার বন্ধু? সে নিয়ে আপনাকে অত ভাবতে হবে না, ও তো এক পায়ে খাড়া, বলছে দিন 15 নিরিবিলি শান্তিতে একটু বিশ্রাম পেলে শরীরটা জুড়িয়ে যাবে। তাই নাকি? আমি বরং একটু আপত্তি করছিলাম। যাক বাবা, বাঁচা গেল। তাহলে তো আর কোনো বাধাই নেই, এবার সেবা সদনে গিয়ে একেবারে দিনক্ষণ ঠিক করে ফেলি, বলো? হ্যাঁ, ঘুম থেকে উঠলে জয়দেবকে তুমি বলো যে আমি এসেছিলাম। হ্যাঁ, আরে চললেন কোথায়? চাটা তো খেয়ে যান। চা? ও আচ্ছা, কিন্তু ওই 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 ওদিকে নৈশ সেবা সদনে যে। মহিমাদা, আপনি চা খাননি শুনলে কিন্তু আপনার বন্ধু খুব রাগ করবে। আচ্ছা দাও, চারটি খেয়েই যাই তাহলে। অনুরোধ উপেক্ষা না করতে পেরে মহিমাময় আরেকটু বসেই গেলেন। চা আর ঝালঝাল কচুর চিপস শেষ করে সুচন্দ্রার কাছে বিদায় নিয়ে মহিমাময় ডাক্তার মল্লিকের সেবা সদনের উদ্দেশ্যে রওনা হলেন। জয়দেবের বাড়ি থেকে বেরিয়ে একটা টানা রিক্সা ধরে মহিমাময় পৌঁছলেন এসপ্ল্যানেড। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা সরকারি 3A বাস ধরে সোজা ঠাকুরপুকুর। বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে ডান দিক নিলে একটা বাজার মতো এলাকা। সেখান থেকে একটা অটো স্ট্যান্ড পেরিয়ে বড় রাস্তার পাশেই একটা শক্ত লোহার গ্রিলের গেট। গেটের ওপারে বেশ একটা পুরনো গোছের বাগান বাড়ি দেখেই বোঝা যাচ্ছে। সদ্য সারিয়ে সুরিয়ে চুনকাম করে ঝকঝকে করা হয়েছে। সামনেটায় একটা সবুজ লন সহ বেশ কিছু ফুল গাছ দিয়ে সাজানো ছোট্ট একটা বাগান। গেটের বাইরে বড় বড় হরফে বিশাল সাইনবোর্ড লাগানো রয়েছে। সাইনবোর্ডখানা পড়তে পড়তেই মহিমাময়ের মনে একটা সম্ভ্রমের ভাব এলো। নৈশ সেবা সদন, এখানে সকল প্রকার প্রাচীন ও দুরারোগ্য নেশার বিলাতি মতে চিকিৎসা করা হয়। বাবা তোফা। গেটে চেয়ার পেতে বসে থাকা দারোয়ানের কাছে নানান প্রশ্নের উত্তর দিয়ে খাতায় নাম লিখে হাতে স্লিপ নিয়ে তবেই ভিতরে ঢুকতে পারলেন মহিমাময়। অন্য সময় হলে কি হতো বলা মুশকিল, তবে এই যাত্রায় মহিমাময়ের উৎসাহের পথে বাধা এই দারোয়ানের দৌরাত্ম্য তিনি হাসি মুখে মেনে নিলেন। মনে মনে নৈশ সেবা সদনের ব্যবস্থাপনার তারিফ করতে করতেই বাগানের মাঝ বরাবর সুরকি বাঁধানো সড়ক দিয়ে গাড়ি বারান্দার নিচে একপাশে অফিস ঘরে পৌঁছলেন মহিমাময়। কিন্তু মহিমাময় আজ কড়া পরীক্ষক। প্রচ্ছদ দেখিয়ে উনি কিছুতেই আজ গল্পের নম্বর দেবেন না। আর নৈশ সেবা সদনের পুরো গল্পটাই তার এখনো জানা বাকি। বাড়ির সামনে টানা বারান্দা, তার মাঝ বরাবর সিঁড়ি উঠে গেছে। দোতলায় বারান্দার দুপাশে এক এক রকম বস্তুর নাম লেখা। কোথাও লেখা গাঁজা, কোথাও লেখা ভাং, কোথাও বা সিদ্ধি। বাংলার পাশাপাশি ইংরেজি অক্ষরে এসবের ল্যাটিন নামও লেখা আছে। বিজাতীয় নামের সমুদ্রে সাঁতরাতে সাঁতরাতে মহিমাময় তখন মদের বিজ্ঞানসম্মত নাম খুঁজছেন। এমন আড়ম্বর দেখে মনে মনে তিনি নন্দ তারিফ না করে পারলেন না। না, নৈসর্গিক নৈশভোজ না হোক, নন্দটাকে এক সন্ধ্যায় একটা পাঁইট অন্তত খাওয়াতেই হয়। কিপটে হলেও মানুষটা তো আর মন্দ নয়, ওইটুকু ও ডিজার্ভ করে। ইস, জয়দেবটা যদি সত্যি এখানে আসে,
মনে হয় পয়েন্টের খরচটা আধা আধি করার লোকটাকে আর এই শুভ পরিকল্পনায় পাওয়া যাবে না। সুস্থ নেশাহীন জয়দেবের কথা ভেবে মহিমাময় আনন্দ পেলেন ঠিকই, কিন্তু হঠাৎই বাল্যবন্ধু জয়দেবের সঙ্গ ছাড়া মদ্যপানের কথা ভেবে তার প্রাণ কেঁদে উঠল। কিন্তু নিজেদের ডিপার্টমেন্টটা খুঁজে পাচ্ছি না কেন। মদ 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 কোথায়? মদ মদ মদ, আরে এই তো পেয়েছি। ওই যে দোতলার সিঁড়িটা দিয়ে উঠলেই সাইনবোর্ডটা, হ্যাঁ, তীর চিহ্ন দিয়ে লেখা রয়েছে মদ, হ্যাঁ, কোহল সেকশন ব্র্যাকেটে ওয়াইন লিকার এটসেট্রা। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। ভাবের ঘোরে কখন যে হাঁটতে হাঁটতে সেবা সদনের অফিস ঘরে ঢুকে পড়েছিলেন তা মহিমাময়ের খেয়াল ছিল না। তাকে কেউ লক্ষ্য করল না। সবাই নিজের কাজে নয়তো টেলিফোনে কথা বলতে ব্যস্ত। কি যে বলো না তুমি, সব সময় এরকমই আর কি, কিন্তু ভালো লাগে না। না, এখন বলতে পারবো না। তুমি সন্ধেবেলায় দেখা করো, তখন বলবো, কেমন? ইস, দুষ্টু কথাকার। এই দুষ্টু সম্বোধনে মহিমাময়ের সম্বিত ফিরল। অফিসের এক মহিলা একটি সাদা টেলিফোনে ফিস ফিস করে কার সঙ্গে যেন অন্তরঙ্গ কথাবার্তায় ব্যস্ত। কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে থেকে মহিমাময় বাকি অফিসে চোখ বোলালেন। ঘরটায় বেশ কয়েকজন লোক বসে কাজ করছেন। ফিসফিসে মহিলার ঠিক পাশের টেবিলেই একজন মহিলা টাইপ মেশিনে মাথা রেখে ঘুমোচ্ছেন। অন্যদিকের একটা টেবিলে মোটা চশমা চোখে ঝাঁকড়া চুলওয়ালা এক ভদ্রলোক বসে এক মনে কিছু কাগজপত্র দেখছিলেন। তিনিই অবশেষে মহিমাময়কে দেখতে পেয়ে সোৎসাহে হাঁক পারলেন, এই যে স্যার, এদিকে এই টেবিলে আসুন। শব্দ লক্ষ্য করে তাকালেন মহিমাময়। তারপর প্রথম দেখার বিহ্বলতা উত্তেজনা নিয়ে তিনি এগিয়ে চললেন টেবিলটার দিকে। টেবিলের ওপারের মোটা চশমাটা ঝাঁকড়া চুলো ভদ্রলোক কোনো উত্তরের অপেক্ষা না করেই গড়গড়িয়ে বলে চললেন, আসুন আসুন, নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার। নৈশ সেবা সদনে আপনাকে স্বাগত। আমাদের সেবা সদন খুঁজে পেতে কোনো অসুবিধে হয়নি তো? না না, আর নিন নিন, বসুন বসুন। এটাকে নিজের বাড়ি বলেই মনে করবেন স্যার। আগে আমার নাম কুঞ্জলাল কাঞ্জিলাল। আর আপনি? আমার নাম মহিমাময়। আমি আসলে এখানে, আচ্ছা, আপনার সমস্যাটা ঠিক কিরকম বলুন দেখি। মানে কঠিন না তরল নাকি বায়বীয়? কঠিন তরল, মানে মানেটা ঠিক। অফিস অধীশ্বর কুঞ্জলালের এবার যেন একটু খটকা লাগলো। কিছুক্ষণ চোখ সরু করে মহিমাময়কে পর্যবেক্ষণ করে গলাটা সামান্য গম্ভীর করে তিনি প্রশ্ন করলেন, মানে আপনাকে তো রোগী বলে মনে হচ্ছে। ও না না, আমি রোগীর বন্ধু, বন্ধুর জন্য খবর নিতে এসেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে বলুন, আপনার বন্ধুটি কঠিন, তরল নাকি বায়বীয়? হ্যাঁ, ভয় পাবেন না, ডাক্তার মল্লিকের কাছে একসঙ্গে দুটো তিনটে উপসর্গ হলেও কোনো অসুবিধে নেই। হ্যাঁ, কিন্তু আমার বন্ধু কঠিন তরল, না মানে এসব কি বলছেন আপনি? আমি ঠিক মানে, আহা, আপনি তো দেখছি এ বিষয়ে নেহাত শিশু মশাই। এইটুকু বুঝলেন না? কঠিন হলো গিয়ে আফিম ট্যাবলেট, তরল হলো গিয়ে মদ সিদ্ধি, আর আপনার বায়বীয় হলো গিয়ে এই গাঁজা চরস। ও তাই বলুন, এতক্ষণে বুঝলাম। আচ্ছা, বলছি যে কোনটা ছাড়ানোর খরচ কেমন? কি মুশকিল! আরে আপনার বন্ধু কিসে আটকে আছেন সেটা তো আগে খোলসা করে বলুন। আগে ওই যাকে বলে ওই লিকার, মানে কোহল, মানে মদ আর কি। বেশ বেশ বেশ, শুনুন মশাই, আপনি কঠিন তরল বায়বীয় যে স্টেটেই থাকুন না কেন, আপনাকে 15 দিন এখানে চিকিৎসাধীন থাকতে হবে। আচ্ছা বেশ, আর খরচটা? থাকা খাওয়া চিকিৎসা আর আনুষঙ্গিক খরচ মিলিয়ে ধরুন এই মোটামুটি 1000 3 ওরে বাবা! আচ্ছা, রোগী যে সারবেই তার গ্যারেন্টি কি? মানে যদি চিকিৎসা বিফল হয় তাহলে? দেখুন, বিফলে মূল্য ফেরত তো হবে না, তবে আপনাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি
যে আজ পর্যন্ত যারা এখানে এসেছে তারা কেউই বিফল হয়ে ফেরেনি। এই কথোপকথনের মধ্যেই গাঁজার ঘর থেকে একটি গাঁজাখোর মহিলা ছোট একটা গাঁজার কুলকেতে ধোঁয়া টানতে টানতে বেশ কয়েকটি ফিকে নীল ধোঁয়ার রিং ঠোঁট দিয়ে ছুঁড়ে অফিসের ঘরের হাওয়ায় নির্লিপ্তভাবে ভাসিয়ে দিয়ে কুঞ্জলালের টেবিলের সামনে এসে দাঁড়ালেন। মাদকতা এবং মাদকাসক্তির এমন যুগলবন্দি নিতান্তই বিরল। মহিলাকে দেখি মহিমাময় চিনতে পারলেন। একটি বিখ্যাত সাবানের জনপ্রিয় মডেল মমতাজ চৌধুরী। মমতাজ আরো কয়েকটা রিং ছেড়ে কুঞ্জবাবুকে উদ্দেশ্য করে বললেন, এই যে কুঞ্জবাবু, আমি কিন্তু এবার সুইসাইড করতে বাধ্য হব। মা, ছি 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 ছি, এসব কি বলছেন মমতাজ ম্যাডাম? মরুক আপনার শত্রু। আরে আপনি বলুন না, কি হয়েছে? কি হয়েছে? এখানে এসে আমার ক্যারিয়ারের 12টা তো বেজেই গেছে। তার মধ্যে এত তেল মশলা দেওয়া খাবার খাইয়ে আমাকে মোটা খাসি বানানোর প্ল্যান করছেন। লাঞ্চে যদি আমাকে শুধু স্যালাড না দেওয়া হয় তাহলে কিন্তু আমি হায়ার অথরিটিকে ইন্টিমেট করতে বাধ্য হব। আরে না 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 না, এই সামান্য স্যালাডের জন্য ডাক্তার মল্লিককে ব্যতিব্যস্ত না করলেও চলবে। আমরা সবাই আছি তো। তবে মানে অভয় দিলে একটা কথা বলবো ম্যাডাম। কি কথা? আমার কিন্তু মনে হয় এই যতদিন হজম করতে পারছেন ততদিন প্রাণ ভরে পেট পুরে খেয়ে নিন। ভালো ভালো সুস্বাদু খাবার খান আর এইসব ছাইপাশ স্যালাডগুলো গুলি মারুন। কাঞ্জিলালের সামনে হাওয়ায় গাঁজার রিংগুলি মিলিয়ে যাওয়ার আগেই শ্রীমতী মমতাজ আবার ভেতরে চলে গেলেন। তার চলে যাওয়ার পথের দিকে কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থেকে চোখ থেকে চশমাটা নামিয়ে পকেটের রুমাল দিয়ে চোখ এবং চশমা দুটোই একবার ভালো করে মুছে নিলেন কুঞ্জলাল। তারপর মহিমাময়কে বললেন, ওকে চেনেন? বিখ্যাত মডেল মমতাজ চৌধুরী। মাত্র 3 দিন হলো এখানে এসেছেন। আগে দৈনিক 150 গাঁজার ধোঁয়ার রিং ছাড়তেন। এই 3 দিনেই রিংয়ের সংখ্যা 110-এ নেমে এসেছে। 15 দিনের মাথায় কমপ্লিট ভ্যানিশ হয়ে যাবে। এটাই হলো নৈশ সেবা সদনের গ্যারান্টি, বুঝলেন? সদ্য ঘটে যাওয়া ঘটনাটা মহিমাময় নিজের মনের মধ্যে ভালো করে গুছিয়ে নেওয়ার আগেই একটা গাড়ি এসে বারান্দার নিচে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে অফিসের সবাই সচকিত হয়ে উঠল। কুঞ্জলাল এতক্ষণ চেয়ারে গা এলিয়েছিলেন। হঠাৎ বিনা নোটিসে স্প্রিংয়ের মতো সোজা হয়ে বসলেন। যে ভদ্রমহিলা টাইপ মেশিনে মাথা রেখে ঘুমোচ্ছিলেন তিনি তাড়াতাড়ি মেশিন থেকে মাথা তুলতে গেলেন, কিন্তু তক্ষুনি তার চুলের বেনিটা মেশিনের কিবোর্ডে আটকে গেল। তার পাশের মহিলা টেলিফোনে তখনও অন্তরঙ্গ বাক্যালাপ চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু এবারে তার প্রেমালাপে ভাঁটা পড়ল। আমার প্রিয় ফুল কেন জুঁই তোমার? যা কি যে বলো। আচ্ছা প্রিয় ফলটা তো বলো না। এটা আমি আগে বলবো না, তুমি বলো আগে। না কিছুতেই না। তোমার দুষ্টুমি কিন্তু দিনকে দিন। এই কি সর্বনাশ করেছে। আমি এখন একটু রাখছি। হ্যাঁ, পরে কথা হবে। হ্যাঁ পরে কথা হবে, পরে কথা হবে। ডাক্তার মল্লিক অফিস ঘরে ঢুকলেন। তার চোখে পুরনো আমলের বড় বড় গোল কাঁচের নিকেলের ফ্রেমের চশমা। অবশ্য এটাই নাকি হাল আমলের মার্কিনি ফ্যাশন। গায়ে একটা লাল গোলাপি গেঞ্জি, তার পিঠে বড় বড় করে কালো অক্ষরে লেখা ওহ 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 ওহ। শব্দগুলোর চারপাশে সবুজ লতা পাতা। ডাক্তার মল্লিককে এক ঝলক দেখেই ভারী ভক্তি হলো মহিমাময়ের। উফ, পাক্কা সাহেব একেবারে। পারলে ইনি পারবেন জয়দেবের নেশা ছাড়াতে। হ্যাঁ। ডাক্তার মল্লিক ঢুকতেই সকলে উঠে দাঁড়িয়েছিলেন। দেখা দেখি মহিমাময়ও দাঁড়ালেন, কিন্তু সেই টাইপিস্ট মেয়েটি যন্ত্র থেকে বেনি ছাড়াতে না পেরে সম্পূর্ণ উঠে দাঁড়াতে পারেনি। সে টেবিল ঘেঁষে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল।
ডাক্তার মল্লিক অবশ্য এসব দিকে ভ্রুক্ষেপও করলেন না। দ্রুত গতিতে পাশের ঘরে নিজের চেম্বারে চলে গেলেন। শুধু যাওয়ার সময় কর্মচারীদের উদ্দেশ্যে জটিল আমেরিকান উচ্চারণে একটা অস্পষ্ট সম্ভাষণ ছুড়ে দিয়ে গেলেন। ব্যাস, আর কিছু দেখার, শোনার বা বোঝার নেই মহিমাময়ের। চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে মনে মনে নৈশ সেবা সদনকে ডিস্টিংশন নম্বর দিয়ে মহানন্দে বেরিয়ে পড়লেন তিনি। পরের শনিবারই জয়দেবকে স্থানান্তরিত করা হলো নৈশ সেবা সদনে। অফিসের কাজে মহিমাময়কে কয়েকদিনের জন্য কলকাতার বাইরে যেতে হয়েছিল। সেবা সদনে যাওয়ার সময় তাই তিনি জয়দেবের সঙ্গে যেতে পারেননি। কলকাতায় ফিরে এসেও নিস্তার নেই। বাড়িতে অফিসে নানা ঝামেলা। পাড়ার একটা বুড়ো হুলো বেড়াল কি কারণে কয়েকদিন আগে পাগল হয়ে গেছে, যখন তখন যাকে তাকে কামড়াচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে রাত জেগে পরপর কয়েক রাত চলল সেই বিড়াল ধরার প্রয়াস। বিড়ালটা তো বড় জ্বালায় ফেলেছে মহিমা। গত পরশুই আমাদের পাশের বাড়ির নগেনকে কামড়েছে। সে কি? ব্যাটাকে তারপর থেকে আর বাগে পাওয়াই যাচ্ছে না। আচ্ছা, ওটাকে শেষ কোথায় দেখা গেছে? কি করে বলি বলো দেখি। সারা দিন তো বেড়ালের ভয় কাটা হয়ে দরজা বন্ধ করে বাড়িতে বসে আছি, পাছে কামড়ে দেয়। আহা, তা ভুল তো আপনাদেরই মশাই। আমি না হয় কলকাতায় ছিলাম না, আপনারা এতদিন করছিলেনটা কি বলুন তো? আরে বাবা, প্রথম রাত্রিরেই বিড়াল মারতে হয়, শোনেননি কখনো? না তো, কেসটা কি? আরে শুনুন তাহলে বলি। এক ভদ্রলোকের প্রথম বিয়ে হয়েছে, বুঝলেন? দেখাশোনা করেই বিয়ে, কিন্তু বরের বন্ধুরা গোপনে খবর নিয়ে জানিয়েছে বউ নাকি খুব ঠোঁটকাটা। সে আর নতুন কি, সব বউরাই তো তাই। কিন্তু তার সঙ্গে বিড়ালের কানেকশনটা কোথায়? আহা, ধৈর্য ধরুন না, বলছি। তা যাই হোক, সেই ভদ্রলোকের একটা পোষা বেড়াল ছিল, বুঝলেন? ফুলশয্যার রাতে সে বেড়ালটাকে আগে ভাগে বাসর ঘরে খাটের তলায় লুকিয়ে রাখলো, আর তারপর শুরু হলো আর এক রগড়া। বেড়াল ধরার পর্বেই ঝামেলার শেষ নয়। বাড়িতে মেয়েটার আবার সেকেন্ডারি পরীক্ষা চলছে। বাজারে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। তাছাড়া আগে একটা সিলিন্ডারে 1 মাস যেত, এখন টেনে টুনে 15 দিনও যায় না। ইলেকট্রিক বিলও রক্তবীজের মতো বাড়ছে। আগে বিল উঠত মাসে বড় জোর 40-50 টাকা, এখন 150-200 গিয়ে ঠেকেছে। এত রকম হ্যাপা নিয়ে মহিমাময় কয়েকদিন এত ব্যস্ত রইলেন যে জয়দেবের কথা প্রায় খেয়ালই রইল না। সব দিক একসঙ্গে সামলিয়ে, সেই সঙ্গে আনাজ তরকারি, মাছ, দুধ, ধোপা নাপিতের খরচা মিটিয়ে মদ খাওয়ার পয়সা সংগ্রহ করাই কঠিন হয়ে পড়েছে। তখনই হঠাৎ মহিমাময়ের জয়দেবের কথা মনে পড়ল। উফ, এই মুক্ত অর্থনীতি পকেটের একেবারে সেলাই খুলে দিয়েছে। মদের পয়সাই যখন ম্যানেজ করা যাচ্ছে না, তখন মদ খাওয়াটা ছেড়ে দিলেই হয়। কিন্তু আরে আরে ওদিকে জয়দেবটার খোঁজ খবর কি কে জানে? তাই তো কলকাতায় ফেরাই স্টক কোনো খোঁজ নেওয়ার সময়ই হয়নি। হ্যাঁ, এইটাই ঠিক মতলব। ডাক্তার মল্লিকের বিলিতি চিকিৎসায় যদি জয়দেবের মদের নেশা ছুটে যায়, তাহলে আমিও চিকিৎসা করে মদ খাওয়া ছাড়ব না। জয়দেব নৈশ সেবা সদনে থাকতে থাকতেই একবার খবরটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, নিয়ে আসতে হবে খবরটা। শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে নয়, বরং অনেকটা কৌতূহলবশত জয়দেবকে দেখতে এক সন্ধ্যায় ডাক্তার মল্লিকের ঠাকুরপুকুরের নৈশ সেবা সদনে পৌঁছে গেলেন মহিমাময়। ততদিনে জয়দেবের সেবা সদনে 12 দিন থাকা হয়েছে। মুক্তির আরও দিন 3 বাকি। তখনও বৃহস্পতিবার সন্ধে 7:30 নাগাদ অফিস ফেরত যখন মহিমাময় নৈশ সেবা সদনের লোহার গেটের সামনে উপস্থিত হলেন, দেখলেন দরজার বাইরে ড্রেনের একপাশে একটা কালভার্টের ওপর সেবা সদনের বড়বাবু কুঞ্জলাল কাঞ্জিলাল বসে বসে বিলাপ করছেন। ওরে বাবা রে, হে মা, বাবা, হে মা, হে মা ভবানী, এ কি আতান্তরে ফেললে মা? ওরে বাবা, হৃৎপিণ্ডটাই না বাইরে বেরিয়ে আসে এবার।
মহিমাময় একটু ঠাহর করে দেখলেন কুঞ্জবাবু একা নন। আশেপাশে সেবা সদনের আরও দু একজন কর্মচারী ইতস্তত বসে বা দাঁড়িয়ে। তারাও ক্রমাগত ইষ্টনাম জপ করছে আর হেঁচকি তুলেই যাচ্ছে। পরিস্থিতিটা পুরোপুরি বুঝতে না পারলেও মহিমাময় এইটুকু আঁচ করলেন যে অবস্থা বেশ জটিল। সেদিনে সেই উর্দি পরা দারোয়ান গেটের হাতল ধরে কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে। তারও একই উপসর্গ। তার প্রত্যেক হেঁচকির সঙ্গে সঙ্গে সেবা সদনের লোহার দরজা কেঁপে কেঁপে উঠছে। ওরে বাবারে, ওরে মারে, গেলুম রে, কে আছিস রে, ওরে বাঁচা, আপনি কে, কেন এসেছেন, কি চাই এখানে? মহিমাময় কিংকর্তব্য বিমূঢ়ের মতো কিছুক্ষণ হিক্কারত দারোয়ানের দিকে তাকিয়ে রইলেন। হেঁচকি জর্জরিত দারোয়ান হাতের ইশারায় তাকে বুঝিয়ে দিল আজ কোনো এন্ট্রি করতে হবে না। ভয়ে ভয়ে অতি সন্তর্পণে মহিমাময় সেবা সদনের ভেতরে প্রবেশ করলেন। গাড়ি বারান্দায় এবং ভেতরের প্যাসেজে মিটমিটে 25 পাওয়ারের আলো জ্বলছে। সেই মৃদু আলোয় মহিমাময় দেখতে পেলেন গাড়ি বারান্দার নিচে এবং উপরে দোতলায় বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন। তার মধ্যে কয়েকজন মহিলাও আছেন, এমনকি সেদিনের মমতাজ দেবীও আছেন বলে মনে হলো। এই সমবেত জনমণ্ডলীর ভেতর থেকে হেঁচকির বিচিত্র ঐকতান উঠছে এবং চারিদিকে গুঞ্জরিত হচ্ছে। হেঁচকির মাঝে মাঝে যথারীতি সবাই বিকট সব উক্তি করছে। বিস্ময়ের ঘোরে মহিমাময় নিজেই একবার অজান্তে হেঁচকি তুলে ফেললেন। বাবারে, এখানে তো দেখছি দুনিয়ার হেঁচকি এক হওয়া আন্দোলন চলছে। ব্যাপারটা কি? আধো অন্ধকারটা চোখ সয়ে এলে মহিমাময় সবচেয়ে সামনের লোকটিকে মোটামুটি স্পষ্ট দেখতে পেলেন। লোকটির পরনে ডোরা কাটা স্লিপিং স্যুট, নিশ্চয়ই এখানকার রোগী। হেঁচকি তুলে তুলে ভদ্রলোকের একেবারে কাহিল অবস্থা। গলা থেকে মাথাটা বকের মতো সামনের দিকে ঝুলে আছে, চোখ দুটো বিস্ফারিত। মহিমাময়কে সামনে দেখে ওর মুখের ভাবের কোনো পরিবর্তন হলো না। বড় বড় চোখ দুটো কেবল মহিমাময়ের দিকে ফিরে সামান্য জিজ্ঞাসু হলো মাত্র। মহিমাময় ইতস্তত করে বললেন, বলছি যে জয়দেব পালকে কি আপনি চেনেন? জয়দেব পাল? হ্যাঁ। উফ, সেভাবে আর চিনতে পারলুম কই, কিন্তু বিশ্বাস করুন মশাই, আর চিনতেও চাই না। ওরে বাবা রে, তুলে নে মা। দাঁড়ান, বলছি যে চিনতে চান না মানে? দেখছেন তো এই হাল, অত বাক্য রচনা মানে শব্দার্থ বোঝাতে পারছি না এখন। আচ্ছা, আপনি কি জয়দেব বাবুকে নিতে এসেছেন? না না, সে কি মশাই, আরে নিতে কেন আসবো? জয়দেব কি পুরোপুরি সুস্থ হয়ে গেছে? হিসেব মতন তো ওর এখনো দিন তিনেক থাকা বাকি। ও বলেন কি মশাই, আরো 3 দিন? হ্যাঁ। কি সর্বনাশ! আরে সেবা সদন উঠে যাবে তাহলে? সে কি উঠে যাবে? শেষ কথাগুলো বলতে বলতে ভদ্রলোক গাড়ি বারান্দার ধারের দিকের একটা থাম ধরে থপ করে বসে পড়লেন। মহিমাময় আর কি করেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর গতদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পায়ে পায়ে এগিয়ে চললেন কোহল সেকশনের দিকে। ওদিকে গেলে নিশ্চয়ই প্রিয় বন্ধু দেখা পাওয়া যাবে। অবশ্য তাঁকে কি অবস্থায় দেখতে পাবেন সেই নিয়ে মহিমাময়ের ভেতরে অদ্ভুত তোলপাড় চলছে। কল্পনাতেই একবার যেন পেটের ব্যথায় কাতর জয়দেবকে হেঁচকি তুলতে দেখলেন মহিমাময়। তিনি বিড়বিড়িয়ে বলে উঠলেন, কি সর্বনাশ! ভাবলাম বন্ধুকে দিয়ে টেস্ট ড্রাইভটা হয়ে যাবে। জয়দেবের নেশা যদি ডাক্তার মল্লিকের নৈশ চিকিৎসায় ঘুচে যায়
তাহলে নেশা মুর্দাবাদ স্লোগান দিয়ে আমিও ঢুকে পড়বো ডাক্তার মল্লিকের স্নেহাশ্রয়ে। এই দুর্মূল্যের বাজারে একটু পরখ না করে তো আর ৩-৩.৫ ঝুঁকি নেওয়া যায় না। কিন্তু এ তো দেখছি রীতিমতো গোলমেলে ব্যাপার। এইসব ভাবতে ভাবতেই কোহল সেকশনে খোলা, আধ খোলা আর পুরো বন্ধ দরজাগুলো পেরিয়ে উঁকি দিচ্ছিলেন মহিমাময়। অবশেষে একটা ঘরে উঁকি দিয়ে তিনি জয়দেবকে দেখতে পেলেন। বন্ধুকে দেখে তো মহিমাময়ের চক্ষু স্থির। ছোট্ট ঘরের মধ্যে ততোধিক ছোট্ট একটা লোহার খাট, তারই এক প্রান্তে বালিশে হেলান দিয়ে জয়দেব বসে রয়েছেন রীতিমতো গুম মেরে, এবং খাটের অন্য প্রান্তে বসে আছেন স্বয়ং ডাক্তার মল্লিক। বড় বড় গোল চশমার কাঁচের নিচে তার চোখ দুটো আরো বেশি গোল দেখাচ্ছে। সেই গোল গোল চোখ নিয়ে অবাধ্য ব্যাঙের মতো থেকে থেকেই ডাক্তারবাবু লাফিয়ে লাফিয়ে উঠছেন। যদিও তিনিও গুম মেরে থাকারই চেষ্টা করছেন, কিন্তু হিঁচকির হ্যাঁচকায় সেটা কিছুতেই সম্ভব হচ্ছে না। দুজনকে এই অবস্থায় বসে থাকতে দেখে কিছু একটা গুরুতর হয়েছে আন্দাজ করলেও কে অপরাধী আর কে ফরিয়াদি সেটা ঠাহর হচ্ছিল না মহিমাময়ের। কিন্তু পুরো পরিস্থিতির মধ্যে হঠাৎ একটা জিনিস খেয়াল করে মহিমাময়ের মেরুদণ্ড বেয়ে যেন এক শীতল রক্তস্রোত নেমে গেল। জয়দেব তো একটাও হেঁচকি তুলছে না। খানিক বিহ্বল হয়ে মহিমাময় ভাবলেন, ব্যাপার কি? কিছু একটা গোলমাল হয়েছে তো নিশ্চয়ই। মানে শুধু গোলমেলে নয়, ঘোরতর গোলমেলে। কিন্তু সেটা কি? ছোট্ট ঘরটাতে ঢোকার মুখে বারান্দার উপর দাঁড়িয়ে মহিমাময় ডাইনে বায়ে তাকাচ্ছিলেন, বা বলা ভালো হাত রাখছিলেন। দরজার কাছেই গোটা 2 বেতের চেয়ার আছে দেখে তারই একটা মহিমাময় শটান জয়দেবের খাটের সামনে টেনে নিয়ে জায়গা মতো বসিয়ে তার উপর ধপাস করে বসে পড়লেন। বাল্যবন্ধু জয়দেবের খুব কাছাকাছি ঝুঁকে পড়ে তাকে বেশ ভালো করে পর্যবেক্ষণ করে তিনি ডাক্তার মল্লিকের দিকে তাকিয়ে অবোধ শিশুর মতো প্রশ্ন করলেন, স্যার বলছি কেসটা কি? তুমি কেন এই আরে ওয়াই ও গড ও গড! এক অশ্রুতপূর্ব হেঁচকি জর্জরিত ভাষায় ডাক্তার মল্লিক অতি কষ্টে এইটুকু বলে পেল্লায় একটা হেঁচকি তুলে ও গড বলতে বলতে দ্রুত বারান্দার দিকে চলে গেলেন। কয়েক মুহূর্তের জন্য সেই ছোট্ট ঘরে নেমে এলো শ্মশানের নীরবতা। এখন মুখোমুখি বসে আছেন 2 বাল্যবন্ধু, এই শহরের 2 প্রাচীন মাতাল, জয়দেব আর মহিমাময়। যেন এক বহু প্রতীক্ষিত ডুয়েলের প্রাক মুহূর্তের রুদ্ধশ্বাস প্রতীক্ষায় বসে আছেন। কিন্তু এ কি? এ যেন উদ্যত 2 যুযুধান রিভলভার থেকে বেরিয়ে এলো লাল রঙের গোলাপ। জয়দেব আর মহিমাময় দুজনে দুজনের দিকে তাকিয়ে খিক খিক করে হাসতে লাগলেন। কিন্তু ঠিক তারপরেই মহিমাময় গম্ভীর হয়ে মাথা ঘুরিয়ে পাশের ঘরের দিকে তাকালেন। অকারণেই গলা দিয়ে আওয়াজগুলো ফিসফিসিয়ে বেরোলো, এই কেউ আছে নাকি? জয়দেবের গলায় তখন খানিক রহস্যময় কৌতুক, বেশ কিছুটা অকারণ উদাসীনতা, আর হেঁচকি আক্রান্ত নৈশ সেবা সদনের সমস্ত অধিবাসীদের প্রতি পরিমিত করুণা। তিনি বললেন, কেউ নেই, যাক, সবাই বাইরে কোথাও না কোথাও হেঁচকি তুলছে। হ্যাঁ তাই তো দেখলাম। আরে গড ব্লেস। এই এই হ্যাঁ, একটু মদ খাবি মহিমা? হ্যাঁ, মদ। সে কি রে? আরে জিনিসটা চোলাই, কিন্তু ভাই একেবারে খাঁটি চোলাই। মহিমাময়ের উত্তরের অপেক্ষা না করে জয়দেব শটান খাট থেকে উঠে দাঁড়িয়ে হামাগুড়ি দিয়ে ঢুকে গেলেন খাটের নিচে। অদ্ভুত তৎপরতায় খাঁটি চোলাইয়ের একটা রাবারের ব্লাডার
আর দুটো কাঁচের গ্লাস প্রায় সন্তান সম স্নেহে আলগোছে বের করে নিয়ে এলেন। জয়দেবের হাতে জিনিসপত্রগুলো দেখে মুখে এক অবোধ শিশুর হাসি নিয়ে মনের ভেতরের শিহরণে মহিমাময় চেয়ারে বসেই যেন খানিক কেঁপে উঠলেন। দুই হাত তুলে অনেকটা অভিবাদনের ভঙ্গিতে বললেন, উফ, তোর শুভ নামখানি প্রাতঃস্মরণীয়দের তালিকায় একেবারে উপরের দিকে স্থান পাক, বুঝলি জয়দেব? শুভমস্তু। দুজনেরই কথা সাময়িকভাবে বন্ধ হলো, কারণ তাদের এক জোড়া মুখ আর এক জোড়া জিভ তখন অন্য এক গুরুতর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। দুই স্যাঙাত প্রাণের আনন্দে চোলাই পান করতে শুরু করলেন। শুরুতে শুধু ছোট্ট সেই ঘরটার দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হলো দুজনের সমবেত উদাত্ত কণ্ঠ, কিছুক্ষণ শুধু কাঁচের গ্লাসে পানীয় ঢালার শব্দ। গ্লাসে পানীয়ের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে সেই শব্দের সূক্ষ্ম পরিবর্তন। গ্লাসে চুমুক, খাঁটি চোলাইয়ের প্রত্যেক চুমুকে মগজের সঙ্গে তার কোহলীয় কলিশন এবং তার ফলস্বরূপ ঝাঁঝালো ঢেকুর জয়দেবের নৈশ সেবা সদনের সেই ছোট্ট ঘরটিকে মুখরিত করল। প্রাথমিক উত্তেজনা কাটিয়ে মহিমাময়ের মনে আবার সেই পুরনো প্রশ্ন জেগে উঠল। বন্ধুর মনের কথা ধরে নিয়েই যেন জয়দেব বললেন, দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে কোত্থেকে শুরু করব সেটাই একটু গুছিয়ে নি, কেমন? আগে এই হেঁচকির ব্যাপারটা বলতো। এই কেসটার মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না। বাবা, এই হেঁচকি ব্যাপারটা কিন্তু মোটেই সোজা নয়, বুঝছো? ওই রকম বোম্বাই হেঁচকি তোলার জন্য ওষুধ লাগে, কেমন? ওষুধ? ইয়েস, ওষুধ। ওই ডাক্তার মল্লিক মার্কিন দেশ ছাড়ার সময় কয়েক বোতলে বিশেষ হেঁচকির ওষুধ সঙ্গে নিয়ে এসেছিল। হেঁচকির ওষুধ? হ্যাঁ। কেন? আর ওষুধটা কাজই বা করে কিভাবে? আরে এই দেখ, ওটাই তো নেশা ছাড়ানোর মূল রহস্য, বুঝলি? আচ্ছা। হ্যাঁ দেখ, হাতে একবার ওই ওষুধ এসে গেলে নেশা ছাড়ানোর ব্যাপারটা একেবারে জলবৎ তরলং। শুধু সামান্য পরিমাণ ওই হেঁচকির ওষুধ, ব্যাস। এই দাঁড়া দাঁড়া, ডাক্তার মল্লিক ওষুধটা বোতলে করে এনেছেন বলছিস? মানে তরল ওষুধ, সিরাপের মতো? না বাবা, জিনিসটা দেখতে অনেকটা বুঝলি ওই সাদা টুথ পাউডারের গুঁড়োর মতো। টুথ পাউডারের গুঁড়ো? হ্যাঁ, এই গুঁড়ো, হ্যাঁ, সামান্য একটু কোনো কিছুর সঙ্গে মিশিয়ে পেটে চালান করে দিতে পারলে অবিশ্রান্ত এই হেঁচকি উঠবে। আর শোন, যা খবর শুনলুম, ওই ওষুধের আবিষ্কারক নাকি স্বয়ং ডাক্তার মল্লিক। বলিস কি রে? এই ওষুধ ব্যবহারের নিয়মটা কি? নিয়ম হচ্ছে, ডাক্তার মল্লিকের বিধান হলো যে যা নেশা করছে করুক, করুক। আচ্ছা, কোনো আপত্তির কারণ নেই। শুধু ওই নেশার সামগ্রীর সঙ্গে সেই চোলাই হোক বা চরস, আর হুইস্কি হোক বা হেরোইন, ওতে এক বিন্দু ওই সাদা পাউডার মিশিয়ে দিতে হবে, ব্যাস। আর এই গাঁজা জাতীয় ধোঁয়াটে নেশার জন্য কলকাতে বা সিগারেটে ওই সামান্য এক চিমটে দিয়ে ধোঁয়ায় টান দিলেই কাজ হবে। এই কাজ হবে মানে এটা কি? মানে নেশা ছুটে যাবে? তার বলতে কাজ শুরু হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। আর একবার শুরু হলে না, এই হেঁচকি চলবে ঘন্টার পর ঘন্টা। এই জয়দেব, দাঁড়া, এই তাহলে তোর হেঁচকি উঠছে না কেন? এই রহস্যটা আমাকে একবার খোলসা কর দেখি। এই শোন তাহলে। বল। এইখানে যেদিন এলাম, সে প্রথম দিন
এই রাতে বুঝলি সেবা সদনের বেয়ারা আমার জন্য রাতের খাবারের পর ওই পাউডার মেশানো পানীয় নিয়ে এলো। বিশ্বাস কর মহিমা, প্রথম দিন যখন আসি তখন আমার নেশা ছাড়ার ইচ্ছে ছাড়া আর কোনো দুরভিসন্ধি ছিল না, কিন্তু মানুষ তো অভ্যাসের দাস। তাই সন্ধে হতেই মনটা কেমন একটা মদ মদ গাইছিল। প্রথম দিন তো, তাই আশেপাশে কোথায় কি পাওয়া যায়, কিভাবে তা সংগ্রহ করা যায় সে ব্যাপারে বিশেষ ধারণা ছিল না। ডিনারের পর মদ ছাড়া জীবন আর ওই কলঙ্কহীন চাঁদ বাস্তবে আদৌ সম্ভব কিনা সে ব্যাপারেই গভীরভাবে ভাবনা চিন্তা করছিলাম। হঠাৎই দরজায় টোকা পড়ল। কে? স্যার আসবো? কি চাই? স্যার আপনার জন্য ড্রিঙ্ক এনেছি। ও, বাঁচলাম। এসো এসো বন্ধু, এসো, এইখানে রেখে দিয়ে যাও, যাও যাও। এই সঙ্গে একটা গিলাসও যদি। এনেছি স্যার, কোনো চিন্তা নেই। বাহ 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 বাহ, ঠিক আছে ঠিক আছে। বেয়ারা একটা তামার জগে পানীয় আর একটা কাঁচের গ্লাস নিয়ে এসে খাটের উপর রাখলো। পানীয়র পরিমাণ কিঞ্চিত কম দেখে শরীর আর মনের উসখুসুনি যেন একটু বাড়লো। কিন্তু কি আর বলবো, নতুন জায়গা, তাই মনে মনে নেই মামার থেকে কানা মামা ভালো বিচার করে বেয়ারাকে বিদায় করলাম। বেয়ারা দরজা বন্ধ করে বেরিয়েই যাচ্ছিল, হঠাৎ ভেজানো দরজার চিলতে ফাঁক দিয়ে সেবা সদনের দারোয়ানকে দেখতে পেলাম। ওকে দেখেই বুদ্ধিটা মাথায় এলো। কয়েক মুহূর্ত অপেক্ষা করে দরজাটা হালকা ফাঁক করতেই গাঁজা সেকশন থেকে মৃদু কণ্ঠের আওয়াজ পেলাম। সাবানের মডেল মমতাজের দারোয়ানের ওপর কামিনী কাঞ্চনের অপূর্ব প্রয়োগ, যেন সেনবর্ণের গুগলি। অন্যদিকে সেবা সদনের পোড় খাওয়া দারোয়ান দিনুও কিছু কম যায় না। অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানের মতো সোজা ব্যাটে একেবারে মমতাজের গুগলি সামলাচ্ছে। এনেছো? এই যে ম্যাডাম, একদম ফ্রেশ মাল। কেমিক্যাল নেই তো? কেমিক্যালওয়ালা মাল তো সেবা সদনেই পাওয়া যায়, তাও একদম ফ্রি। তার জন্য এত কষ্ট করে বাইরে থেকে আনতে যাব কেন ম্যাডাম? বাহ, দেখে মনে না হলেও তুমি তো বেশ পৌঁছা হওয়া লোক। এইসব বিষয় দেখছি একেবারে টনটনে জ্ঞান। ওই আর কি ম্যাডাম, দারোয়ানের মাইনে আর কটা টাকা বলুন? জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, সংসার চালাতে গেলে তো ওই এক্সট্রা 2 পয়সার ব্যবস্থা না থাকলে মুশকিলে পড়তে হয়। আমরা গরিব মানুষ ম্যাডাম, এই সব করে একটু ইনকামও হয় আর আপনাদের মতো মানুষদের একটু কাছাকাছিও আসা যায়। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ দিনুদা। শেষ হয়ে গেলে জানাবো কেমন? এখন আসি, বাই। এসব দেখে শুনে আমিও পরিকল্পনা ছকে ফেললাম। কথা শেষ করে মমতাজ রুমে ঢুকে যেতেই আমি দারোয়ানকে আওয়াজ দিলাম, এই যে, ও দারোয়ানদা শুনছেন? ওই যে কথায় বলে না, রতনে রতন চেনে। দারোয়ান দিনুর ঝানু চোখ আমার মুখ দেখেই বোধহয় আমার মনের ইচ্ছা পড়ে ফেললো। বিড়ালের মতো নিঃশব্দ কিন্তু ক্ষিপ্র গতিতে মমতাজের দরজা থেকে পৌঁছে গেল ঠিক আমার মুখের সামনে। বলুন স্যার। না মানে বলছিলাম যে আমাকে আমতা আমতা করতে দেখে দারোয়ান দিনু একবার আলগোছে কোহল লেখা বোর্ডটার দিকে তাকিয়ে গলা নামিয়ে প্রায় ফিসফিস করে বলল, আগেই বলে রাখছি দাদা, আশেপাশে কিন্তু কোনো বিলিতির দোকান নেই। তাহলে? তবে চোলাই আছে, চলবে? চোলাই? হ্যাঁ, তবে চোলাই কিন্তু খাঁটি। অগত্যা তাতেই রাজি হলাম। কথা হয়ে গেল প্রত্যেক দিন দিনু আমাকে 2 পাইট করে চোলাই দিয়ে যাবে, তাতে আমার একার মোটামুটি চলে যাবে। কিন্তু তখনও বুঝিনি আমার জন্য কি সর্বনাশ অপেক্ষা করছে। নিজের ছোট্ট ঘরের বিছানায় ফিরে এসে গ্লাস এবং পানীয় নিয়ে বসলাম। নৈশ সেবা সদনের প্রথম রাতের নেশা
তাই বহু বছর পরে গ্লাসে মদ ঢালতে গিয়ে একরকম উত্তেজনা অনুভব করছিলাম। উত্তেজনার বশে এক চুমুকে মালটা চোঁ করে মেরে দেওয়ার পরে দ্বিতীয়বার প্রায় সমপরিমাণ উৎসাহ নিয়ে গ্লাসে মদ ঢালতে গিয়ে ওই বিপত্তিটা বাঁধল। হঠাৎ শরীরে একটা অতর্কিত ঝাঁকুনি। বুঝতেই পারলাম না কি করে রঙিন তরলটা কাঁচের গ্লাসের কিনারা ছাড়িয়ে একেবারে বিছানায় ছড়িয়ে পড়ল। কারণ বোঝার সময় নেই। ভেতর থেকে দীর্ঘদিন কবরবন্দি অতৃপ্ত আত্মার মতো মন শুধুই একেবারে মদমদ করছে। গ্লাসের মায়া ত্যাগ করে শটান মুখ লাগিয়ে দিলাম জগটাতে। এক চুমুকেই অর্ধেকের বেশি সাবার। তামার জগটা নামিয়ে রাখতে গিয়ে আবার হোঁচট। শরীর কাঁপিয়ে এমন এক হেঁচকি এলো, পানীয়ের পাত্রটাই পড়ে যাচ্ছিল হাত থেকে। তারপর শুরু হলো হেঁচকির নরক গুলজার। সারা রাত বিছানায় শুয়ে বসে নয়তো আতশোয়া হয়ে শুধু লাফিয়েছি। ওই এক রাতের অভিজ্ঞতা থেকে নির্দ্বিধায় বলতে পারি 15 দিন কেন, মাত্র 1 সপ্তাহ কেউ যদি ওই পাউডার দেওয়া নেশা করে তাহলে সারা জীবনের মতো নেশা করার শখ তার ঘুচে যাবে। হ্যাঁ, যাবেই যাবে। গল্পের মহিমায় মহিমাময় চোলাইয়ের নেশাতুর আবেদন ভুলে হাঁ করে শুধু গল্পই শুনছিলেন। গল্পের মাঝে জয়দেব থামলেও মহিমাময় যেন তখনও ফ্ল্যাশব্যাকেই আছেন। বেশ কয়েক মুহূর্ত পর ওই গুসবাম্পার গল্প আর চমৎকার খাঁটি চুলাইয়ের ধাক্কায় ধরাশায়ী মহিমাময় জড়ানো গলায় বললেন, তারপর কি হলো রে? তারপর আর কি, গত 11 দিন আমার সব রকমের তেষ্টা ওই দিনু দারোয়ানের আনা ওই খাঁটি চোলাই মিটিয়েছে। প্রথম দিনের পর আমি আর সেবা সাধনের ওই হেঁচকি পাউডার মেশানো পানীয় ছুঁয়েই দেখিনি। তবে সেই পাউডার দেওয়া পানীয়র প্রায় পুরোটাই আমার জলের কুঁজোতে সঞ্চিত রেখেছিলাম। বলিস কি রে? এইটুকু বলি জয়দেব ঘরের কোনায় রাখা কুঁজোটার দিকে একবার সস্নেহে তাকালেন। জয়দেবের দৃষ্টি লক্ষ্য করে মহিমাময়ও তাকালেন সেই কুঁজোটার দিকে। জয়দেবের চোখে তখন দুষ্টুমি আর আত্মতৃপ্তির মেলবন্ধন। সামনে রাখা কাঁচের গ্লাসটার খাঁটি তরল এক চুমুকে উড়িয়ে দিয়ে জয়দেব বললেন, রোজ কুঁজোটার দিকে তাকাতাম আর ভাবতাম আমাদের নন্দকে এক পাত্র কুঁজোর তরল যদি খাওয়ানো যেত। ভাবতে ভাবতে গতকাল রাতে আমার মাথায় বুদ্ধিটা এলো। সুচন্দ্রা ব্যাগের মধ্যে একটা নতুন কেনা পাঞ্জাবি আর পাজামা দিয়েছিল। কি ভেবে যে দিয়েছিল তা শুধু ওই জানে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিলাম। তারপর ওই পাঞ্জাবি আর পাজামাটা পরে হাজির হলাম কুঞ্জলাল কাঞ্জিলালের টেবিলে। কি বলবো তাই নিয়ে মাথার ভেতর তখনও তোলপাড় চলছে। সুবিধে করে দিলেন কুঞ্জলাল স্বয়ং। আমাকে দেখেই একগাল হেসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার স্যার, সকাল সকাল এত সাজগোজ? বাড়ি যাওয়ার তো এখনো ঢের দেরি। আর জন্মদিন বুঝি? বুঝলি মহিমা, সঙ্গে সঙ্গে মাথায় বুদ্ধিটা খেলে গেল। একটু হাত কচলে লাজুক হাসি হেসে কুঞ্জলালকে বললাম, আপনি তো সাক্ষাৎ অন্তর্যামী মশাই। ঠিকই ধরেছে, কিন্তু যেটা বলতে এসেছিলাম সেটা হলো আজকে আমার তরফ থেকে বুঝলেন ওই নৈশ সেবা সদনের সমস্ত কর্মচারী আর আবাসিকদের আমি একটু নেমন্তন্ন করতে চাই। আপনি যদি অনুগ্রহ করে সবাইকে জানানোর একটু ব্যবস্থা করে দেন। উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব। আপনি নিশ্চিন্তে পানাহারের জোগাড় করুন। আচ্ছা, বাইরে থেকে কিছু আনাতে হলে আমাদের দিনু দরওয়ানকে বলে দেবে, ওই সব এনে টেনে দেবে। কিছু মনে করবেন না স্যার, উৎসাহের আতিশয্যে আমি নিজে থেকেই পানাহারের প্রসঙ্গটা তুলে ফেলেছি। তবে মানে আপনার সেই রকমই কিছু পরিকল্পনা আছে তো নাকি? বিলক্ষণ। আর লজ্জা পাওয়ার কি আছে? দেখুন,
জন্মদিনের নেমন্তন্ন করছি যখন, তখন পান ভোজনের কিছু ব্যবস্থা তো করতেই হবে, তাই না? আপনি ওসব নিয়ে ভাববেন না। হ্যাঁ, আমি সব জোগাড় যন্ত্র করে নেবক্ষণ। হ্যাঁ, আপনি শুধু সবাইকে একটু জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ওই ডাক্তার মল্লিক এলে আমাকে একটু খবর দেবেন প্লিজ। হ্যাঁ, ওকে অন্তত নিজের মুখে আমন্ত্রণটা জানাতে চাই আর কি। নিশ্চয়ই। দেখুন স্যার, আমাদের সমস্ত শত্রুতা নেশার সঙ্গে। ঠিকই তো। নেশাখোরের সঙ্গে তো নয়। তাহলে? নেশাকে হ্যাঁচকা টান মেরে মন আর শরীর থেকে বাইরে বের করে নিয়ে এসে নেশাখোরকে সুস্থ জীবনে ফিরে যেতে দেখার মধ্যেও একটা আলাদা নেশা আছে, বুঝলেন? বাবা, বিশ্বাস করুন বড়বাবু, আপনাদের মতো মহৎ এবং উদার মনের মানুষ যে পৃথিবীতে আছে, এখানে না এলে আমি কোনোদিন জানতেই পারতাম না। আমি খুবই ভাগ্যবান, বুঝলেন? জীবনের একটা জন্মদিন অন্তত আপনাদের সঙ্গে কাটাতে পারছি। আমি চাই এই দিনটা আপনাদের জীবনেও স্মরণীয় হয়ে থাকে। তাহলে সন্ধেবেলায় আমার ঘরে দেখা হচ্ছে। অবশ্যই, আলবাত, নিঃসন্দেহে সন্ধেবেলা সদল বলে হাজির হচ্ছি আমরা। যাক, বড় খুশি হলাম, বুঝলেন? আজকাল জন্মদিন ভালো করে তো পালন করাই হয় না। ওই আমার স্ত্রী সুচন্দ্রা মনে করে একটু পায়েসটুকু বানায়, এই যা। আমি চাই এইবারের জন্মদিনটা আমার জীবনের স্মরণীয়তম জন্মদিন হোক। মহিমাময় এক আশ্চর্য ঘোরের মধ্যে চলে গেছেন। মনে হচ্ছে তিনি যেন বসে আছেন একটা কাঁচের ঘরে। বাইরে সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন, কিন্তু শব্দগুলো আসছে বহুদূর থেকে। চারপাশের কিছুই তাকে ছুঁতে পারছে না। এইরকম প্রায় ধ্যানমগ্ন অবস্থায় মহিমাময় বললেন, তারপর আবার কি? সন্ধেবেলায় দিনুদরনের হাতে আনানো ফিশ ফিঙ্গার সহযোগে সবাইকে 2-1 পাত্র করে আমার 11 দিনের সঞ্চয় মুক্ত হস্তে বিলিয়ে দিলাম। হ্যাঁ, তারপর বাকিটা ইতিহাস। হ্যাঁ, তার ফলাফল তো আমি চর্মচক্ষে দেখেই এসেছি। তোর তৈরি ইতিহাসের হিক্কাধ্বনি পুরো নৈশ সেবা সদন জুড়ে শোনা যাচ্ছে। তোর এই ছোট্ট ঘরে বসে কান পাতলেও শুনতে পাবি। ওই যে ডাক্তার মল্লিক তখনও পিছনের বারান্দার থাম ধরে দাঁড়িয়ে প্রাণান্তকর হিচকিতে জর্জরিত হয়ে মুক্তির পথ খুঁজে চলেছেন। 2 মাতালের গল্পের নোটে গাছটি এইখানেই মুড়োতে পারত, যদি না মহিমাময়ের গত কয়েকদিনের সযত্ন লালিত কৌতূহলটা আবার মাথা চাড়া দিয়ে না উঠত। এই মদের নেশাটা ছেড়ে দেওয়ার ইচ্ছে তার অনেক দিনের, কিন্তু কিছুতেই ছাড়তে পারছেন না। আজ যে সুবর্ণ সুযোগ তিনি পেয়েছেন, তার সদ্ব্যবহার না করতে পারলে বৃথাই জীবন। শহরের 2 প্রাচীন মাতালের একজন তাই অপরজনকে বললেন, ভাই জয়দেব, ওই তোর ওই পাউডার দেওয়া মদটা তোর কাছে আর আছে? একটু থাকতে পারে, একটু কুজোর নিচের দিকে। আচ্ছা, এই তুই খাবি নাকি? হ্যাঁ, বলছি খুব হেঁচকি উঠবে কিন্তু মহিমা। মদ খাওয়ার শখ সালা জন্মের মতো মিটে যাবে। আরে শখটা তো মেটাতেই চাই রে ভাই। হ্যাঁ, বাজে নেশা একটা, ছাড়তে পারলেই বাঁচি। এদিকে সারা মুক্ত অর্থনীতির চক্করে মুক্ত করছ আর জোগাড়। আর সংসার খরচ আর মদের দাম দুটোই পাল্লা দিয়ে বাড়ছে। যা বলেছি। জয়দেব আর একটাও কথা না বলে শটান খাট থেকে নেমে শূন্য গ্লাস দুটিকে তুলে কুঁজোর সামনে নিয়ে রাখলেন। আর কুঁজো থেকে মোটামুটি ওই 2টি গ্লাস ভর্তি পানীয়ই পাওয়া গেল। গ্লাস দুটো তুলে এনে জয়দেব রাখলেন মহিমাময়ের সামনে।
মহিমাময় তার মধ্যে একটা তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খানিক পর্যবেক্ষণ করে সাবধানে একটা ছোট্ট চুমুক দিয়ে মুখের বিকৃতি যথাসম্ভব গোপন করে মন্তব্য করলেন, পানীয়টা নিঃসন্দেহে কোনো উৎকৃষ্ট হুইস্কি হবে, কিন্তু মনে হচ্ছে পাউডারের গুঁড়ো এই তলানিটায় একটু বেশি পড়েছিল, তাই ঝাঁঝটা একটু বেশি লাগছে। এসব কথায় কোনো উত্তর দিচ্ছিলেন না জয়দেব। মাঝে মাঝেই গম্ভীর হয়ে তাকাচ্ছিলেন মহিমাময়ের দিকে। খানিক উৎকণ্ঠা নিয়ে তিনি যেন কিসের অপেক্ষা করছেন। অবশ্য এই অপেক্ষার অবসান ঘটতে 2 মিনিটের বেশি সময় লাগলই না। ওরে বাবা রে, ও মা গো, কি সর্বনাশ! ওরে ওরে ভাই, আরে ও জয়দেব, এই কি হবে রে? হ্যাঁ, আর তো বাঁচবো না রে। নির্লিপ্ত সন্ন্যাসীর মতো জয়দেব চেয়ে রইলেন মহিমাময়ের দিকে। হেঁচকির সমুদ্রে মহিমাময়ের জীবন নৌকো তখন উথাল পাথাল। শটান উঠে দাঁড়িয়ে আর কোনো দিকে না তাকিয়ে তিনি বেরুবার পথ ধরলেন। জয়দেবের ঘর থেকে বেরিয়ে বারান্দায় পা রাখতেই বিচিত্র সব শব্দ ভেসে এলো, যেন হিক্কা সঙ্গীতের কনসার্ট বসেছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতেই একে একে অনুষ্ঠানের গায়ক গায়িকা এবং সঙ্গীতকারী দল দৃশ্যমান হলো। হেঁচকির ধাক্কায় প্রায় গলায় উঠে আসা হৃৎপিণ্ড নিয়ে মহিমাময় দেখলেন সিঁড়ির প্রান্তে ডাক্তার মল্লিক ও মমতাজ দেবী পরস্পরকে জড়িয়ে ধরে যুগ্ম হেঁচকি তুলছেন। তাদের শরীরী ভঙ্গিমায় আদিমতার ছোঁয়া, চোখ বিস্ফারিত। এতটা হেঁচকি কাহিলে না হলে হয়তো এ রগরের শেষ দেখে তবেই ফিরতেন মহিমাময়, কিন্তু সে গুড়ে বালি। গেটের কাছাকাছি পৌঁছে আরও অবাক হলেন তিনি। ঠিক কোন কারণে কুঞ্জলাল কাঞ্জিলাল আর দিনু দারোয়ানকে সেবা সদনের বাইরের গেটটায় চড়ে বসতে হলো, সেটা কিছুতেই তার মাথায় ঢুকল না। বিকেলে দারোয়ান একা গেটের কাঁধে হাত রেখে হেঁচকি তুলছিল, তাতেই গেটটা যা কাঁপছিল কহতব্য নয়। এখন সঙ্গে কুঞ্জবাবুও দোসর হয়েছেন, চড়ে বসেছেন একেবারে গেটের ঘাড়ে। গেটের ভবিষ্যৎ চিন্তা করে মহিমাময়ও হিক হিক করে আরো খান কতক হেঁচকি তুলে ফেললেন। কোনো রকমে গেটের মুখেই অপেক্ষারত একটি রিকশায় বড় রাস্তা পর্যন্ত পৌঁছে ট্যাক্সি ধরে সোজা বাড়ি। এদিকে তার হেঁচকির গমক আরো বাড়ছে। বাড়ির দরজায় কড়া নাড়তে মহিমাময়ের স্ত্রী মনোরমা দরজা খুলেই চমকে উঠলেন। মহিমাময়ের উদ্ভ্রান্তের মতো চোখ মুখ দেখে প্রচন্ড ঘাবড়ে গিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইলেন, এ কি, তোমার এমন অবস্থা কি করে হলো গো? তোমারও কি জয়দেব ঠাকুরপুর মতো পেট কামড়াচ্ছে নাকি? ও বাবা, কি করে থামবে? ওরে বাবা, আর মত খাও না। মনোরমা মহিমাময়ের মাথায় ব্রহ্মতালুতে জোরে জোরে চাপড় দিলেন। মহিমাময় গেলাসের পর গেলাস জল খেয়ে চললেন। বিভৎস সব সমস্যার কথা ভাবতে লাগলেন, কিন্তু কিছুতেই লাভ হলো না। হেঁচকির গতি বেড়েই চলল। হ্যাঁ গো, একটু নুন চিনির জল গুলে দেবো? গোলমরিচের কৌটোটা আনবো, শুকে দেখবে? না না, আমি এত হেঁচকি কেন হচ্ছে গো তোমার? নাকটা চেপে বন্ধ করে রাখো না কিছুক্ষণ। আচ্ছা, জিভটা আলটা করে ঠেকি, চোখ কপালে তুলে বসো তো দেখি। কি আটান্তরে পড়ে গেল রে বাবা! গোলমরিচ। স্ত্রী মনোরমার এই ধরনের নানা রকম বহুমূল্য সৎ পরামর্শের উত্তরে মহিমাময় হেঁচকি ছাড়া
আর কিছুই দিতে পারলেন না। এমন সময় টেবিলের ওপর সেদিনের ডাকে আসা চিঠিপত্রগুলো মহিমাময়ের চোখে পড়ল। সবচেয়ে ওপরে রয়েছে ইলেকট্রিক বিল। গত মাসে 200 টাকা হয়েছিল। হেঁচকির দমকে লাফাতে লাফাতেই এবারের বিলটা খুলে মহিমাময় দেখলেন বিল এসেছে 712 টাকা 40 পয়সা। হেঁচকির চোটে হাতে বিলখানা ধরে রাখাই কঠিন মনে হচ্ছে। তার মাঝেই মহিমাময় ব্যালেন্সের কলামে নোট দেখতে পেলেন। 40 পয়সা এ মাসে দিতে হবে না, পরের মাসের হিসেবের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। একটা দীর্ঘ হেঁচকি দীর্ঘশ্বাসের সঙ্গে মিশে বেরিয়ে এলো মহিমাময়ের বুক থেকে। 712 টাকার বিল এক হাতে নিয়ে অন্য হাত মাথায় দিয়ে চেয়ারের উপর বসে পড়লেন মহিমাময়। তারপর হঠাৎ ঘোর কেটে বাড়ির সবাইকে বিস্মিত করে দিয়ে দৌড়ে গিয়ে সব ঘরের আলো পাখা নিভিয়ে দিলেন। কোনো পরামর্শেই কোনো লাভ নেই দেখে মনোরমা রান্নাঘরে ফিরে গিয়েছিলেন অপূর্ণ রান্না শেষ করতে। হিটারে মাছের ঝোল রাঁধছিলেন। মহিমাময়ের মেয়ে টিভিতে হিন্দি সিরিয়াল দেখছিল। অসামান্য ক্ষিপ্রতায় সব কিছু সুইচ অফ করে মহিমাময় ফিরে এলেন বসার ঘরে। ঘোর অন্ধকারের মধ্যে হঠাৎ যেন একটা মুক্তির আনন্দ অনুভব করলেন তিনি। প্রথমটায় এই অনুভূতির কারণ খুঁজে পেলেন না মহিমাময়। একবার মনে হলো তৃতীয় বিশ্বযুদ্ধ বোধহয় শুরু হয়ে আবার শেষ হয়ে গিয়েছে। আরও বেশ কিছুক্ষণ পরে আসল ব্যাপারটা টের পেলেন তিনি। আরে আরে আমার আর হেঁচকি উঠছে না তো। হ্যাঁ, না না, উঠছে না তো। উফ বাবা, যাক শান্তি। আর হেঁচকি উঠছে না, না না, আর একদমই হেঁচকি উঠছে না। ছোট্ট শিশুর মতো আনন্দে উদ্বেল হয়ে উঠে অন্ধকারের মধ্যেই পাক দিয়ে কোমর ঘুরিয়ে নেচে উঠলেন মহিমাময়। হাতড়ে হাতড়ে টেবিলের কাছে গিয়ে খাম থেকে বের করে রাখা ইলেকট্রিক বিলের কাগজটা হাতে নিয়ে কপালে ঠেকালেন। তারপর অতি সন্তর্পণে জিরো পাওয়ারের একটা আলো জ্বালিয়ে দেরাজের নিচের নিভৃত আধার থেকে একটা ছোট্ট রামের বোতল বার করে আনলেন। কয়েক মুহূর্ত দোনামোনা করে তারপরই কট করে বোতলের ছিপির প্যাঁচটা কেটে খুলে ফেলে নির্জলা খেতে শুরু করলেন। প্রাণটা জুড়লো। মহিমাময়ের অন্তর থেকে শুধু একটা আরাম আর নিশ্চিন্তি মেশানো শীতকার বেরোলো। সত্যি আর হিঁচকি উঠল না। শুনলেন তারাপদ রায়ের রচনা অবলম্বনে 2 মাতালের গল্প। অডিও নাট্যরূপ অভিজিৎ ভূঁইয়া, নির্দেশনা অভিরূপ বন্দ্যোপাধ্যায় ও আম্রপালি ভট্টাচার্য, সৃজনশীল পরিচালনা তমালি চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়দেব অনুরণ সেনগুপ্ত, মহিমাময় কৌরক সামন্ত, সঙ্গে আর.জি. শেখর, অর্ক চক্রবর্তী, সুনৃত ঘোষ, শ্রমণা রায়চৌধুরী, আম্রপালি ভট্টাচার্য ও অভিরূপ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে সৌভিক গুহ সরকার, গল্পের সূত্রধার সুনয়না ভৌমিক, শব্দগ্রহণ সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ সৌভিক বিশ্বাস, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।